So first we'll see the properties of solid. So first এটা জানতে হবে whenever we are dealing with the properties of solids, সেখানে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে what we mean by the elastic behavior. So elastic behavior of solids এই ব্যাপারটা কি? ধর তোর কাছে একটা সলিড আছে, সাপোজ দিস ইজ এ সলিড। এবার এই সলিডের মধ্যে অজস্র অ্যাটমস বা মলিকুল আছে, আমি ধরে নিচ্ছি দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস অ্যান্ড মলিকুলস হুইচ আর প্রেজেন্ট ইনসাইড দ্য সলিড। সো দিস আর অ্যাটমস অর মলিকুলস। সো অ্যাটমস অ্যান্ড মলিকুলস গুলো কোথায় আছে? সলিডের ভেতরে আছে। তো কেন এটা সলিডটা সলিড থাকে, লিকুইড হয় না স্যার? বিকজ উই হ্যাভ সিন এই যে অ্যাটমস অ্যান্ড মলিকুলস গুলো আছে, এদের একটার সাথে আর একটা ইন্টার অ্যাটমিক ফোর্সেস আছে অর ইন্টার মলিকুলার ফোর্সেস। দ্যাট মিনস লাইক দিস, দেখ রেড কালারের যে অ্যারো গুলো আছে সেটা দেখ দুই সাইডে গেছে। এটার মানেটা কি? সো ইট মিনস বেসিক্যালি এই যে অ্যাটমস অ্যান্ড মলিকুলস গুলো তুমি দেখছো, এটা একে অন্যের সাথে ইন্টার অ্যাটমিক ফোর্স অথবা ইন্টার মলিকুলার ফোর্সের জন্য ওটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। সো দেয়ার ইজ এ ইন্টার অ্যাটমিক ফোর্স, এটা হতে পারে, অর ইন্টার মলিকুলার ফোর্স, এটা হতে পারে। এই দুটোর জন্য বেসিক্যালি এই মলিকুলস গুলো একে অন্যের সাথে ফার্মলি অ্যাটাচ। সো বেসিক্যালি দে আর ফার্মলি অ্যাটাচ জাস্ট বিকজ অফ দিস ফোর্সেস। সো এই ফোর্সটাকে বলে ইন্টার অ্যাটমিক ফোর্স অর ইন্টার মলিকুলার ফোর্সেস। সো দ্যাটস ওয়াই দে আর ফার্মলি অ্যাটাচড উইথ ইচ আদার। একে অন্যের সাথে কেন আটকে আছে? এই জন্য আটকে আছে। তার মানে দিস কন্ডিশন লিডস টু অ্যান ইকুইলিব্রিয়াম পজিশন, এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে লিড করছে। সো দ্যাট আলটিমেটলি ইকুইলিব্রিয়াম পজিশনে এটাকে রেখে দিয়েছে। তো এই যে ইলাস্টিক বিহেভিয়ার কথাটা আমরা বলি, তার মানেটা হচ্ছে যে এই ফোর্সটাকে ক্র্যাক করতে হবে, সামহাও এই ফোর্সটাকে ব্রেক করতে হবে। এটা অনেকভাবে করা যায়, হিট দিয়ে করা যায়, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে করা যায়, অনেকভাবে করা যায়। তো ইলাস্টিক বিহেভিয়ার অফ এ সলিড কথাটার মানে হচ্ছে এই ফোর্সটা যত স্ট্রং হবে তত আমরা দেখছি তার ইলাস্টিক বিহেভিয়ারটা তত কম হবে। দ্যাট মিনস আমার উইকার দ্য ইন্টারঅ্যাটমিক অর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনস, এটা যত কম হবে, যত বেশি মানে কম হবে ফোর্সটা, তত তার ইলাস্টিক, মোর দ্য ইলাস্টিক বিহেভিয়ার of the body or material, whatever you say. তার মানে একটা বডির মধ্যে এই যে ফোর্স গুলো আছে একটা অন্যর সাথে, সো ইফ ইউ ফাইন্ড দিস পার্টিকুলার ফোর্সটা হচ্ছে ইন্টার অ্যাটমিক অর ইন্টারমলিকুলার ফোর্স, সমস্ত সলিড বডিতে এটা থাকে। আমরা ডিসকাস করছি ইলাস্টিক বিহেভিয়ার অফ সলিড ইন দ্য প্রপার্টিজ অফ সলিড। সো উই উইল ফাইন্ড that if the interatomic forces or intermolecular forces that exist within the body, স্যার এটা যত বেশি ফার্ম হবে তত তার প্লাস্টিক বিহেভিয়ারটা দেখা যাবে, মানে ইলাস্টিক বিহেভিয়ারটা কম হবে। আর যদি দেখা যায় উইকার আছে, তাহলে সেক্ষেত্রে আমার ইলাস্টিক বিহেভিয়ারটা বেশি হবে। তার মানে আমার উইকার যদি হয় ইন্টারঅ্যাটমিক মলিকুলার ফোর্সেস অর ইন্টারঅ্যাটমিক অর ইন্টারমলিকুলার ফোর্সেসটা যদি উইক হয়, সেক্ষেত্রে আমার ইলাস্টিক বিহেভিয়ার অফ দ্য বডিটা বেশি হবে, অ্যান্ড ভাইসি ভার্সা। ঠিক অপোজিটটাও সত্যি। এটা
এবার দেখা যাচ্ছে যে এই সিচুয়েশন, এটা হচ্ছে বেসিক্যালি একটা বডি কেন ইলাস্টিক বিহেভিয়ার কি করতে, এটা। এবার দেখা গেল আমি একটা, স্যার এটা কোন ফোর্সের কথা আমরা বললাম, একটা ফোর্স জানলাম শুধু স্যার, সেটা হচ্ছে উইক ইন্টার অ্যাটমিক ফোর্সেস অর উইক ইন্টার মলিকুলার ফোর্সেস এর জন্য বডিটার হতে পারে। এবার আর একটা ফোর্সের ব্যাপার আসবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স, অর্থাৎ যে ফোর্সটা আমি বাইরে থেকে দেখছি। কারণ কি, বডিটা তো স্যার ইন্টার অ্যাটমিক ফোর্স আর ইন্টার মলিকুলার ফোর্সের জন্য বডিটা স্টিফ ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তো ওটা আমি ডিফর্ম করতে, যার একটা ময়দার তাল, তো ওটা বিকজ অফ ইন্টার অ্যাটমিক অর ইন্টার মলিকুলার ফোর্সেস ওটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার বাইরে থেকে আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, সো দিস এফ ইজ কল্ড দ্য এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। তো আমি কি অ্যাপ্লাই করছি না, I am applying an external deforming force. This particular force I am going to apply over here. এবার আমি যখন এই এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা এখানে অ্যাপ্লাই করব, তখন এটার কাজটা কি, বেসিক্যালি কি করে স্যার? এই এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা কি হবে, আপনার বডিটার মধ্যে যে ইন্টার অ্যাটমিক অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্স আছে ওটাকে ব্রেক করতে চাই, মানে ওটাকে ক্র্যাক করতে চাই। সো ফর এক্সাম্পল, যদি বডিটা এরকম শেপে আছে, বডিটা দেখা গেল এরকম শেপে হয়ে গেল, তো তোমাকে কেউ যদি বলে যে আচ্ছা ভাই বলো তো বডিটা এরকম ছিল, তো এই বডিটা এরকম হয়ে গেল, এটা কেন হলো? তুই বলবি স্যার বডিটা এরকম ছিল বিকজ এর মধ্যে যে ইন্টার অ্যাটমিক অ্যান্ড ইন্টার মলিকুলার ফোর্সটা ছিল, ওইটা বডিটাকে এই পার্টিকুলার পজিশনে স্টেবিলাইজ করে রেখেছিল। দ্যাট মিনস দ্য বডি ওয়াজ ইন ইকুইলিব্রিয়াম পজিশন ওয়েন দেয়ার ওয়াজ অ্যান ইন্টার অ্যাটমিক অর intermolecular forces exist inside this body. নেক্সট কোয়েশ্চেন, তাহলে বডিটা হঠাৎ এরকম হলো কেন? তার উত্তরটা হবে স্যার আমি যে এক্সটার্নাল ফোর্সটা দিয়েছি, সো দিস এক্সটার্নাল ফোর্স, এই যে এটা এফটা, সেই এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স ইজ মোর দ্যান দ্য ইন্টারঅ্যাটমিক অর ইন্টারমলিকুলার ফোর্সেস। That means the forces which was already present inside this particular body, সেটাকে এটা যদি ওভারকাম করতে পারে, অর্থাৎ ইফ দ্য এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স ইজ মোর দ্যান দ্য ইন্টারঅ্যাটমিক অর ইন্টারমলিকুলার ফোর্স, তবেই স্যার বডিটা ডিফর্ম হবে, আদারওয়াইজ বডিটা ডিফর্ম হবে না। সো এই বডিটা এখান থেকে এখানে এই যে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সলিডে, তার রুট কজটা কি স্যার? রুট কজটা হচ্ছে এখানে দুটো ফোর্সের স্টোরি আছে। ফার্স্ট স্টোরি, the first story is there was already a force exist inside the bodies, and that force was interatomic forces, মানে between the atoms, or intermolecular forces, that is between the molecules of which was exist inside the body. Second thing is, তাহলে বডিটা কি করে শেপটা চেঞ্জ হচ্ছে? স্যার যখন আপনি একটা এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করছেন, after applying this external deforming force, if this particular force magnitude is greater than the internal মানে interatomic forces or তাই যদি হয়, তাহলে স্যার বডিটা ডিফর্ম শেপ নেবে, মানে বডিটার শেপ আপনি চেঞ্জ করতে পারবেন। তার মানে এটা থেকে এটা বোঝা যাচ্ছে স্যার যদি এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স আপনি অ্যাপ্লাই করেন, নিড নট বি বডিজ শেপ উইল বি চেঞ্জ। সাপোজ একটা লোহার রড আমি চেষ্টা করে দেখাতে পারবো, that means the external deforming force which I am applied on this rod, it's not enough to change or overcome the interatomic or intermolecular forces that exist among the atoms and molecules inside the rod. কিন্তু একটা যদি বডি বিল্ডার আসে, সে লোহার রডটা নিয়ে এরকম করে বেঁকিয়ে দিচ্ছে, তাহলে ও পারলো, আমি কেন পারলাম না? Is it that the property of the iron rod has changed? No, it has not changed, but the external deforming force which I have applied, that was less to overcome the interatomic and intermolecular forces. But the muscle man, that bodybuilder, has given enough external deforming force, and that force is enough to cross the interatomic or intermolecular forces. Sir, এই কারণের জন্য একটা বডির ডিফর্মেশনটা পসিবল।
নেক্সট তাহলে আমরা কটা ফোর্স এখানে বুঝলাম স্যার? দুটো ফোর্স ক্লিয়ার হলো, একটা ইন্টার অ্যাটমিক ফোর্সেস অর ইন্টার মলিকুলার ফোর্সেস, এন্ড সেকেন্ড ফোর্স যেটা ক্লিয়ার হলো সেটা হচ্ছে এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সের ব্যাপারটা। দুখানা ফোর্স সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। স্যার এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় এই বডিটায়, এবার আপনি ধরুন এফটা আপনি ডেলিভার করেছিলেন, মানে ইউ হ্যাভ ডেলিভার্ড দিস ফোর্স, নাও ইউ হ্যাভ উইথড্রন দিস ফোর্স, সো এফ ইউ হ্যাভ উইথড্রন, তো আপনি এফটাকে উইথড্র করে দিলেন। The moment you will withdraw force, then we will see that the body may regain its original position, মানে বডিটার আগে যে পজিশন ছিল সেই পজিশনে বডিটা ফিরে এলো। So what you have withdrawn? You have withdrawn the external deforming force. What has happened? That has happened because once you have withdrawn this particular force, the body has come back to this stage. এটা কেন হয়? তার কারণটা হচ্ছে যে স্যার এই বডিটার মধ্যে যখন এই ফোর্সটা মানে ইন্টার অ্যাটমিক আর ইন্টারমলিকুলার ফোর্স যেটা কাজ করছে সেটাকে তো আপনি ক্র্যাক করেছেন, মানে ব্রেক করেছেন, এন্ড দ্যাট ইউ হ্যাভ ব্রেক থ্রু এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। এবার বডিটার এই যে ইলাস্টিক বিহেভিয়ার কথাটা বলছি স্যার, ইলাস্টিক বিহেভিয়ার হচ্ছে একটা টিপিক্যাল নেচার অফ দ্য বডি। সেটা হচ্ছে বডি কিন্তু রেজিস্ট করবে এই ফোর্সটাকে অ্যাকসেপ্ট করতে, অর্থাৎ এই এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা নিতে চাইবে না। ও কি করবে? ওর মলিকুলগুলোর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স ডেভেলপ করবে। সো থার্ড একটা ফোর্স আমরা শিখছি, সেই ফোর্সটার নাম হচ্ছে রেস্টোরিং ফোর্স। দিস ফোর্স ইজ রেস্টোরিং ফোর্স। সো এই রেস্টোরিং ফোর্সটা কি করবে? স্যার রেস্টোরিং ফোর্সটা বডিটাকে আবার আগের পজিশনে, মানে আপনি যখন এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটাকে উইথড্র করছেন তখন বডিটা এই শেপে থাকতে চাইবে না। কেন স্যার এই শেপে থাকতে চাইবে না? এই কারণে, বিকজ ওর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স ফাংশন করবে, যে রেস্টোরিং ফোর্সটা বডিটাকে এই পজিশন থেকে এই পজিশনে, মানে আবার আগের পজিশনে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। সো বেসিক্যালি এই নেচারটাই হচ্ছে আমাদের ইলাস্টিক বিহেভিয়ার অফ সলিড, অর্থাৎ এই যে রেস্টোরিং ফোর্স যেটা বডির মধ্যে আছে সেটা আবার বডিটাকে আগের পজিশনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। সো দিস ফেনোমেনা ইজ বেসিক্যালি ডিউ টু দ্য রেস্টোরিং ফোর্স। এটাই রেস্টোরিং ফোর্সের জন্য হয়। তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে তিনখানা ফোর্সের গল্প আছে। ফার্স্ট ফোর্স, that is the interatomic or intermolecular force which already exists inside a solid body, which maintains the body in the equilibrium state, যেটা কিনা বডিটাকে ফার্ম রেখেছে। সেটা আমরা এইভাবে দেখেছি, if this is the nature of the solid, if these are the molecules present inside the solids, so interatomic or intermolecular force exist among the atoms and molecules of the body. If you apply an external force over the body, what will happen? Because of this external deforming force, the body will try or body will deform into this particular shape. মানে আমার ধরা যাক বডিটা আমার 1 নম্বর শেপে ছিল, সেই 1 নম্বর শেপ থেকে 2 নম্বর শেপ নিল। কেন নিল? স্যার আমি এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা অ্যাপ্লাই করলেই নেবে তা নয়। স্যার if the external deforming force will able to overcome the interatomic forces or intermolecular forces, then only the body will deform, otherwise it will not deform. তো আপনি এক্সটার্নাল ফোর্স দিতে পারেন, কিন্তু বডি ডিফর্ম তখনই করবে যখন ইন্টার অ্যাটমিক ফোর্সেস অর ইন্টারমলিকুলার ফোর্সেস হোয়াট এক্সিস্ট ইনসাইড দিস পার্টিকুলার বডি, ইফ দিস এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স উইল এবল টু ওভারকাম ইট, দেন অনলি দ্য বডি উইল ডিফর্ম, আদারওয়াইজ নট। থার্ড ব্যাপার, স্যার এটা আবার তাহলে আগের পজিশনে ফিরে কি করে আসছে? Because once you withdraw this external deforming force which you applied over the body, once you withdraw this particular force, you will find there is a property, unique property of the solid, that every body has certain elastic behavior. কোনো ক্ষেত্রে কম হতে পারে স্যার, কোনো ক্ষেত্রে বেশি হতে পারে, বাট এই ইলাস্টিক বিহেভিয়ারটা কিন্তু সব সলিডেরই থাকবে। So we will see that a restoring force which will act inside this body, and it will try to restore the body in its original or previous position. That means এই 1 নম্বর পজিশনটা আবার ফিরে যাবে। That means it is again back to the number 1 position. এবার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার এই রেস্টোরিং ফোর্সটার যে বিহেভিয়ার, দ্যাট মিনস ইফ ইউ সি দ্য ইলাস্টিক বিহেভিয়ার অফ দ্য বডি, দ্যাট মিনস স্যার এটা থেকে বোঝা গেল যে এই রেস্টোরিং ফোর্সের যে
অ্যাকশনটা যেটা বডিটার উপর কাজ করে, দ্যাট ইজ কল্ড দ্য ইলাস্টিক বিহেভিয়ার অফ দ্য বডি। অ্যান্ড ইফ ইউ সে, তার মানে ফার্স্ট এডটাই কি হয়েছিল স্যার? ফার্স্ট এডটাই external deforming force has able to overcome the interatomic and intermolecular forces. Second case কি হলো sir? Once you have withdrawn these external forces, then you will find this restoring force will try to restore the body in its original position. অর্থাৎ interatomic forces, intermolecular forces যেটা ওভারকাম হয়ে গেছিল, ডিস্ট্রয় করা হয়েছিল, সেটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। সেটাই রেস্টোরিং ফোর্স দিয়ে বডিটা আবার আগের জায়গায় ফিরে যায়। তো এই হচ্ছে তিনটে ফোর্সের খেলা একটা ইলাস্টিক বিহেভিয়ার অফ সলিড কে এক্সপ্লেন করতে গেলে। এইভাবে আমরা ইলাস্টিক বিহেভিয়ার আমরা দেখে থাকি। এবার এটা স্প্রিং এর ক্ষেত্রে হয়, এক্ষেত্রে হয়। এবার তুমি বলবে যে স্যার একটা স্প্রিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বা একটা লোহার রডের ক্ষেত্রে হয় না, বিকজ তার মধ্যে ইন্টারঅ্যাটমিক ফোর্সেসটা যদি বেশি থাকে, তার মানে বডিটার ক্ষেত্রে ইলাস্টিসিটি কম, প্লাস্টিসিটি বেশি থাকবে। তো সেই জন্য বারবার করলে, ব্যাঁকা করলে রডটা ভেঙে যেতে পারে। আমরা সেগুলো আস্তে আস্তে যাবো। তো বেসিক্যালি আমরা এটা বুঝলাম যে একটা ইলাস্টিক বিহেভিয়ার অফ সলিড বলতে তিনখানা ফোর্সের ব্যাপার থাকে, একটা ইন্টারঅ্যাটমিক অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্সেস, and that forces is overcome by the external deforming forces. Once the external deforming forces is withdrawn from the body is, with the help of restoring force, the body will try to regain its original position. So there are basically three forces by which we can explain the elastic behavior of the solid. Clear? এই হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার অফ দ্য সলিডের বেসিক কনসেপ্ট। এবার আমরা দেখব ইন দিস কেস ফিউ মোর আইডিয়াস। সো আইডিয়াস রিলেটেড টু দ্য ডিফর্মিং ফোর্স, একটা ইম্পর্টেন্ট এরিয়া যেটা আমাদের কনসেপ্ট থাকা খুব দরকার, দ্যাট ইজ দ্য ডিফর্মিং ফোর্স। সো এটা আমরা অলরেডি বলে দিয়েছি। স্যার সমস্ত এক্সটার্নাল ফোর্স কিন্তু ডিফর্মিং ফোর্স হয় না। এই ডিফর্মিং ফোর্সটা স্যার ইন্টারনাল হতে পারে, this can be internal and this can be external, দুরকম হতে পারে। সাপোজ তুমি যখন এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সের কথা বলছো, সাপোজ একটা বডি আছে, so you have applied a force from here, so this particular force we used to say the external deforming force. This is external. If it changed the body from this place to this place, that means আমার বডিটা শেপ ছিল এক, সেখান থেকে দুইতে ট্রান্সফার করলো, দুটো শেপ আলাদা, তাহলে তুমি বলতে পারো এই পার্টিকুলার বডিটা এটা এক্সটার্নাল ডিফর্ম। স্যার দিস ক্যান বি ইন্টারনাল অলসো। সেটা কিভাবে হতে পারে? স্যার বডিটার এরকম শেপ ছিল, সাপোজ দিস ইজ দ্য শেপ অফ দ্য বডি, and now what exactly happened over here? You have changed the body over here. Suppose এইখানে যে মলিকুল গুলো ছিল, এটার মধ্যে একটা ইন্টারঅ্যাটমিক অর ইন্টারমলিকুলার ফোর্স এক্সিস্ট করছিল। সো ওয়ান্স ইউ হ্যাভ হিটেড দ্য বডি, আমি বাইরে থেকে ধরা যাক হিট এনার্জি দিয়েছি, তাহলে কি হচ্ছে এই বন্ডিং গুলো ক্র্যাক করে গেছে, এন্ড আলটিমেটলি এটা স্ল্যাকেন্স, সো বডিটা একটু ফ্রাজাইল হয়ে গেছে। তারপরে বিকজ অফ অ্যাপ্লিকেশন অফ হিট তোমার দেখা যাচ্ছে এই পার্টিকুলার মলিকুল গুলো একটা থেকে আরেকটা অনেক দূরে সরে গেছে। সো দিস হ্যাজ বিন স্ট্রেচ লাইক দিস, অনেক দূরে দূরে সরে গেল। সো দুরকম এই ক্ষেত্রে ফোর্সটা যেটা কাজ করছে অ্যামং দেম, বিকজ অফ দ্য ভাইব্রেশন, সো ইউ উইল সি দেয়ার উইল বি হিউজ ভাইব্রেশন, সো ইনক্রিজ অফ কাইনেটিক এনার্জি অ্যামং দ্য molecules, and that's why force will develop. So সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্সের জন্য। সো ডিফর্মিং ফোর্স মানে এমন একটা ফোর্স স্যার, সেটা এক্সটার্নাল হতে পারে, সেটা ইন্টারনাল হতে পারে, that basically helps to change, or that basically change the body from its one position, মানে which was the equilibrium position, to this particular position. সেটাকেই আমরা ডিফর্মিং ফোর্স হিসাবে বলতে পারি। নেক্সট, ইলাস্টিসিটি. This is a particular property of a body. So elasticity মানে হচ্ছে basically it is a kind of property. কি property? Sir, propertyটা হচ্ছে material by virtue of which it regains its original configuration. এইটুকু বললেই হবে, NCERT definition. So property মানে হচ্ছে material which is by virtue of which this can regain its original position. অর্থাৎ এই যে অরিজিনাল পজিশনটা ছিল না, আমি এক্সটার্নাল ফোর্স দেওয়ার জন্য আমার শেপটা চেঞ্জ হয়ে গেছিল, নাও ইউ উইল সি দ্যাট দ্য বডি ক্যান কাম ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। কি করে আসবে?
স্যার এইটাই শো করছে বিকজ অফ দ্য রেস্টোরিং ফোর্স। তো ওয়ান্স দ্য রেস্টোরিং ফোর্স উইল অ্যাক্ট অন দিস পার্টিকুলার বডি, তো বাই ভার্চু অফ হুইচ দিস ক্যান রিগেন ইটস অরিজিনাল পজিশন। এটাই হচ্ছে আমার ইলাস্টিসিটি। এবার যদি বলা হয় পারফেক্ট ইলাস্টিক বডি বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই পারফেক্ট ইলাস্টিক বডি? সো যখন তোমায় বলছে পারফেক্ট ইলাস্টিক বডি বলতে কি বোঝো, তখন বলবে রিগেন ইটস মানে এমন একটা বডি, এ পার্টিকুলার বডি, যে বডিটা কি হবে না, ইট উইল রিগেন, দিস উইল রিগেন ইটস অরিজিনাল শেপ to the extent of 100%, মানে original shape or configuration, whatever you say, original shape or configuration completely or 100%, এই কথাটা লিখতে হবে, either completely or 100%। এই দুটোর একটা কথা না নিলে তোমার পারফেক্ট ইলাস্টিক এই ডেফিনেশনটা স্যাটিসফাই হচ্ছে না। বাট if you talk about the perfect elastic body, that means a body regain its original shape and configuration completely or 100%। অর্থাৎ আমি এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা দিলাম, কি জন্য দিলাম? স্যার বডির মধ্যে যে ইন্টার অ্যাটমিক এন্ড ইন্টার মলিকুলার ফোর্সেস আছে সেটাকে ওভারকাম করার জন্য। যদি ওভারকাম করে তাহলে কি হবে? স্যার বডিটা ডিফর্ম হবে। ফাইন, এই বডিটা ডিফর্ম হওয়ার পর আমি ওই এক্সটার্নাল ফোর্সটাকে, ডিফর্মিং ফোর্সটাকে উইথড্র করলাম। স্যার যদি উইথড্র করার পর দেখা যায় my nature of restoring force is such that due to this restoring force the body will again come back to its original shape and configuration to the tune of 100%, then we can say that that particular body is just a perfect elastic body. If it is not regain its shape completely, maybe at the tune of 60%, 70%, 80%, whatever it is, then we can say that that particular body, we can define that this is not a perfect elastic body. That means some kind of plasticity it has developed within it. So completely or 100%, if it regains its shape or size or configuration, then we can say this is a perfect elastic body. একদম পাক্কা, এই বিষয়ে কোনো আর দ্বিমত থাকতে পারে না। এবার আমরা আসবো, তাহলে স্যার ইলাস্টিক ব্যাপারটা বোঝা গেল, এবার প্লাস্টিসিটি ব্যাপারটা কি? হোয়াট উই টক অ্যাবাউট প্লাস্টিসিটি, এই জিনিসটা কি? এটাও তাহলে একটা ইলাস্টিসিটি যদি প্রপার্টি হয়, ডেফিনেটলি প্লাস্টিসিটিটাও একটা প্রপার্টি হবে। সো উইল টক অ্যাবাউট দিস ইজ অলসো এ কাইন্ড অফ প্রপার্টি। ক্লিয়ার? তো ইলাস্টিক ব্যাপারটা বুঝলাম যে বডিটার এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা যদি আমি রিমুভ করি, তাহলে বিকজ অফ দ্য নেচার ওর মধ্যে যে রেস্টোরিং ফোর্সটা কাজ করছে, সো সেই রেস্টোরিং ফোর্সটা বডিটাকে আগের পজিশনে ফিরিয়ে আনতে চাইবে, চাইবে, নট পারবে। পারলে যদি 100% পারে সেটা স্যার পারফেক্টলি ইলাস্টিক বডি হয়ে যাবে। যদি স্যার 100% না পেরে, ইফ ইট ইজ 70%, 80% আগের শেপে ফিরিয়ে আনতে পারলো, তাহলে আমরা বলবো ইট ইজ নট এ পারফেক্ট ইলাস্টিক বডি, উই ক্যান সে দিস ইজ এ ইমপারফেক্ট ইলাস্টিক বডি। ঠিক আছে? So that means some amount of plasticity exists inside it. ওকে, একটা কোয়েশ্চেন নিয়ে নি, স্যার বডিটা ডিফর্ম করবে কখন? বডিটা ডিফর্ম তখনই করবে ময়ূর, যখন আমার এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা, যখন ফার্স্ট লাইন আমি যেটা বলেছিলাম ক্লাস শুরুর সময়, এই দেখো একদম ক্লাস স্টার্টিং এ এই কথাটা বলেছিলাম, এই যে এক মিনিট, এই যে একদম ক্লাস স্টার্টিং এই বলেছিলাম তোমার বডিটার মধ্যে ইন্টার অ্যাটমিক এন্ড ইন্টারমলিকুলার ফোর্সটা থাকে। তো তুমি এই পার্টিকুলার ফোর্সটা কে ওভারকাম করার জন্যই তো তুমি এক্সটার্নাল একটা ফোর্স দিচ্ছ, এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। সাপোজ একটা লোহার রড আছে, আমি লোহার রডটায় ফোর্স দিচ্ছি, তো ফোর্স দিলে আমি বেঁকাতে পারি স্যার, নাও বেঁকাতে পারি, আমার গায়ে অত জোর নেই। কিন্তু আমি যদি একটা বডি বিল্ডারকে দেখি, ও বেঁকিয়ে দেবে। তার মানে কি আমার রডের যে প্রপার্টি সেটা কোনো চেঞ্জ হলো না? স্যার রডের প্রপার্টি আয়রন রডের সেমই ছিল। ডিফারেন্স এইটাই যে আপনি যে এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা দিয়েছেন, দ্যাট ইজ নট এনাফ টু ওভারকাম the interatomic and intermolecular forces that exist inside the atom and molecules within this iron rod, সেটা এনাফ ছিল না।
কিন্তু বডি বিল্ডার যে ফোর্সটা এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা দিয়েছে দ্যাট ওয়াজ এনাফ টু ওভারকাম দিস, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বেন্ট অর ইট হ্যাজ চেঞ্জ ইটস শেপ, সাইজ অর কনফিগারেশন। সো দ্যাটস ওয়াই কখন হবে স্যার? তখনই পসিবল যখন আমার এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স অর ইন্টারনাল ডিফর্মিং, কারণ ডিফর্মিং ফোর্সটা স্যার এক্সটার্নাল হবে এমন কোনো কথা নেই, ইন্টারনালও হতে পারে। আপনি বডিটাকে হিট দিচ্ছেন, হিট দিলে বডিটা একটু পাল্প মতো হয়ে গেল, এটা কেন হলো? আপনি তো স্যার বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেননি, বিকজ ওয়ান্স ইউ হ্যাভ গিভেন দ্য হিট, so heat energy is transformed to the kinetic energy, and here it kinetic energy means mechanical energy তে তো ওই মলিকুলস গুলোর মধ্যে ইন্টারঅ্যাটমিক যে ফোর্স আছে সেটা তখন উইকেন করে দেয়, কারণ ভাইব্রেশনের জন্য মলিকুলস গুলোর ভেলোসিটি বেড়ে যাচ্ছে, অ্যাটম গুলো একে অন্যকে কলিশন করে, বিকজ অফ দিস কলিশনস দে হ্যাভ সিন দ্যাট পার্টিকুলার ব্রেক, যে ইন্টারঅ্যাটমিক ফোর্সটা ছিল বা ইন্টারমলিকুলার ফোর্সটা ছিল সেটা কেটে যায়। সো এইভাবেও আপনি এক্সটার্নাল ফোর্স বা ইন্টারনাল ফোর্স দিয়ে, বেসিক অবজেক্টিভ হচ্ছে এই ফোর্সটাকে ওভারকাম করলেই স্যার বডি ডিফর্ম হবে, এটা হচ্ছে গোদা বাংলা। তাহলে বডি রিগেন করবে কি করে স্যার? রিগেন করার জন্য যেটা দরকার স্যার, এই রেস্টোরিং ফোর্সটা দরকার, বিকজ আপনাকে ফার্স্ট কাজ আপনার এক্সটার্নাল ডিফর্মিং বা ইন্টারনাল ডিফর্মিং ফোর্সটাকে উইথড্র করতে হবে। তো ঠিক আছে স্যার, আমি উইথড্র করে দিলাম, তো উইথড্র করলেই কি বডি এই পজিশনে ফিরবে? না, ফিরতে পারে স্যার, নাও ফিরতে পারে। কখন ফিরবে স্যার? যদি দেখা যায় এই বডিটার মধ্যে যে রেস্টোরিং ফোর্সটা কাজ করছে, ইফ ইট ইজ এনাফ টু রিগেন দ্য বডি ফ্রম দিস পার্টিকুলার শেপ টু দিস শেপ, তাহলেই বডিটা ফিরবে, আদারওয়াইজ বডিটা হয়তো নাও ফিরতে পারে। or maybe the body will regain its position but not to the tune of 100%. So if it is regain its position to the tune of 100%, তাহলে আমরা বলবো perfect elastic body. If it does not regain its position to the tune of 100% or completely, then we'll say it's a imperfect elastic body. So perfect elastic body তে কি হবে? perfect elastic body তে এই restoring forceটা যখন ফাংশন করে বডিটাকে ডিফর্ম শেপ থেকে অরিজিনাল শেপে ফিরিয়ে আনতে পারবে, then only we'll say it's a perfect elastic, otherwise we'll say it's a imperfect elastic. Clear মে? এই হচ্ছে কনসেপ্ট, একদম কনসেপ্ট ক্লিয়ার করে করো, এটা খুব ইজি চ্যাপ্টার। এবং তুমি যদি বুঝতে পারো জিনিসটা, ভিডিওটা দেখলে বারবার দেখলে তোমার থিওরিটা এসে যাবে হাতে, কিচ্ছু দরকার নেই, বই পড়তে হবে না, দেখবে এমন ভাবে পড়িয়ে দেবো। এবার স্যার প্লাস্টিসিটি, স্যার ইলাস্টিসিটি কি ছিল? ফার্স্টে আমরা কি শিখেছিলাম স্যার? ইটস এ প্রপার্টি। কি প্রপার্টি স্যার? প্রপার্টিটা হচ্ছে বডিটা যখন ডিফর্মড হয়ে গেছিল, তারপরে আপনি এক্সটার্নাল যে ফোর্সটা দিয়েছিলেন ডিফর্মিং, সেটাকে উইথড্র করেছিলেন, উইথড্র করার সাথে সাথে বডিটার মধ্যে যে ইলাস্টিক নেচারটা আছে সেটা বোঝার জন্য আমরা দেখলাম একটা রেস্টোরিং ফোর্সটা ফাংশন স্টার্ট করে, এবং সেই রেস্টোরিং ফোর্সটা বডিটাকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনতে চায়। ইট টেন্ডস টু রিশেপ অর রিঅর্গানাইজ দ্য atoms and molecules which present inside the body to its earlier position, যাতে আগের শেপটাই ফিরে আসতে। এই প্রপার্টিটাই হচ্ছে ইলাস্টিসিটি। সেকেন্ড, তাহলে প্লাস্টিসিটি হচ্ছে এটাও একটা প্রপার্টি, সেই প্রপার্টিটায় of the material of the body, this is also a property of the material of the body, this is also a property of the material of the body by which we have seen it does not regain its original configuration. তার মানে ব্যাপারটা আমাদের কাছে এবার ক্লিয়ার হয়ে গেল, মানে অরিজিনাল কনফিগারেশন, শেপ, সাইজ কিছুই আর আগের পজিশনে ফিরে পেতে পারছে না। তার মানে ওই যে আপনি যে ডিফর্মিং ফোর্সটা, এক্সটার্নাল ডিফর্মিং অর ইন্টারনাল ডিফর্মিং ফোর্স, হোয়াট এভার ইট ইজ, ওয়ান্স ইউ উইথড্রন, তো উইথড্র করলেই স্যার বডিটা ফিরে আসবে আগের পজিশনে, এমন কোনো কথা নেই। আর যদি বা ফিরে আসে, সেটা যে 100% ফিরবে এমনও কোনো কথা নেই। সাপোজ একটা বডিতে দেখা গেল যে 70% আগের পজিশনে ফিরেছে, আমি বলছি একটা বডি এরম ছিল, সেখান থেকে আমি এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স দিয়েছি এফ, বডিটা রিশেপ করে গেল এরকম শেপ। তার মানে এবার আমি এখানে কি করলাম? এই এফটাকে উইথড্র করলাম, এটাকে উইথড্র করলাম। তো এই এফ এর মধ্যে আমি এখানে কি ছিল স্যার? এই যে মলিকুলস গুলো ছিল, এই মলিকুলস গুলোর মধ্যে কি ছিল না? ইন্টার অ্যাটমিক অর ইন্টার মলিকুলার ফোর্স ছিল। সো ইন্টার অ্যাটমিক অর ইন্টার মলিকুলার ফোর্স এক্সিস্ট করছিল। এবার আমি কি করলাম
স্যার আমি এফটা উইথড্র করলাম, এফটা উইথড্র করলে কি হবে, দেখা গেল বডিটা এরকম শেপ নিয়েছে। সো এটা তো ফুল শেপ আসেনি স্যার, এটা 70% রিগেন করেছে আগের পজিশন, কিন্তু 30% রিগেন করতে পারেনি, নট রিগেন ইটস অরিজিনাল শেপ। তার মানে এই 30% ওর মধ্যে প্লাস্টিসিটি রয়ে গেছে। সো দিস ইজ দ্য প্লাস্টিসিটি। অ্যান্ড এই 70% যেটা রয়ে গেছে দ্যাট ইজ দ্য ইলাস্টিসিটি, মানে ইলাস্টিক বিহেভিয়ারটা ওর মধ্যে 70% রয়ে গেছে, আর প্লাস্টিসিটি দ্যাট রিমেন্স অ্যাট দ্য টিউন অফ 30%, 30% প্লাস্টিসিটি রয়ে গেছে। তো প্লাস্টিক বিহেভিয়ার ওটাই বলে স্যার যে প্রপার্টি, যখন একটা বডি তুমি এক্সটার্নাল ফোর্সটাকে উইথড্র করছো, so at that time it will see that at which does not regain its original configuration, shape and size, মানে আগের যে শেপ সাইজ কনফিগারেশন ছিল সেই অবস্থাটাই ফিরে আসতে চাইছে না বা পারছে না, whatever you say, and that's property is called the plasticity of a body. So if you remove the external force, if it is not able to come to its original shape, size or configuration, এই তিনটেই কিন্তু definition বা এতে দেবে, configuration, shape and size. Apparently you will see that size, shape and configuration এগুলো তো মানে এক, English language it is same but not in physics. প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে, সেটা আমরা একটু বাদেই বুঝতে পারবো। স্যার সাইজ আর শেপ কনফিগারেশন ইংলিশে তো বেসিক্যালি অলমোস্ট সেম মিনিং, English language it may be same, but in physics these three have different meaning. So আমরা যেহেতু ফিজিক্স পড়ছি, তাহলে আমাদের বুঝতে হবে কনফিগারেশন মিন্স শেপ নয় স্যার, আর সাইজ মানেও শেপ নয়, তিনটের আলাদা আলাদা মিনিং আছে। সো এনি হাউ আমরা এই তিনটেই ইউজ করব, স্ল্যাশ দিয়ে দিই। এবার পারফেক্টলি প্লাস্টিক বডি, সেটা আমরা দেখে নিতে পারি যে পারফেক্টলি প্লাস্টিক বডি এই জিনিসটা কি তার। স্যার যখন পারফেক্টলি প্লাস্টিক বডি মানে হচ্ছে স্যার একটুও ফিরে আসতে পারে, হুইচ ডাজ নট, মানে হুইচ ডাজ নট কাম ব্যাক অর ডাজ নট রিগেন টু ইটস অরিজিনাল কনফিগারেশন, শেপ অ্যান্ড সাইজ। অরিজিনাল কনফিগারেশন, শেপ অ্যান্ড সাইজ, এটাতে ফিরে আসতে পারে না। মানে নট ইভেন সিঙ্গেল পার্সন, মানে একটা আমি কোনো বডি আছে সেটাকে আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে এরকম বেন্ড করলাম, তো স্যার করার পর আমি যখনই এক্সটার্নাল ফোর্সটাকে উইথড্র করছি স্যার, এটা কি এরকম ভাবে এসে আবার আগের পজিশন ফিরে আসতে পারছে? দেখা গেল কিচ্ছু পারছে না, নট নড়নচড়, মানে ইট স্টিল রিমেন ইন দ্য বেন্ডিং স্টেট। মানে আমাকে এক্সট্রা আর একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে ওটাকে বেন্ড করার জন্য, আমি ছেড়ে দিলে it is not coming back to this original position, not even 1%. আরে 1% তো আসবে, সেটাও আসছে না। That means sir this body is perfectly plastic, ওখানে কোনো ইলাস্টিসিটি নেই। So if you withdraw the reforming force which you have applied, it has zero restoring force. সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে external force or internal force which you applied from outside or inside, that basically giving to deform the body. এবার ডিফর্ম দিলেই যে বডিটা ডিফর্ম করবে তার কোনো মানে নেই স্যার। ডিফর্মিং ফোর্স যদি আপনার ইন্টারঅ্যাটমিক বা ইন্টারমলিকুলার ফোর্সের থেকে বেশি না হয়, তাহলে বডিটা ডিফর্ম করবে না। যদি বেশি হয় তবে গা বডিটা ডিফর্ম করবে। সেকেন্ড থিং স্যার, whenever you have withdrawn this external deforming force or internal deforming force, তাহলেই যে বডিটা আবার আগের পজিশনে ফিরবে স্যার এমন কোনো কথা নেই। কারণ ওর রেস্টোরিং ফোর্সটা যদি থাকে এবং ইফ ইট ইজ সাফিসিয়েন্ট টু কাম ব্যাক টু দিস পার্টিকুলার ডিফর্ম বডি টু ইটস অরিজিনাল কনফিগারেশন, শেপ অর সাইজ, দেন অনলি দ্য বডি উইল ডিফর্ম, রিগেন টু ইটস অরিজিনাল শেপ। যদি সেটা রেস্টোরিং ফোর্স করতে না পারে তাহলে কিন্তু স্যার বডি আগের পজিশনে ফিরবে না। এবার দেখা গেল কেউ বলছে আমার বডিটা কিছুটা ফিরেছে, স্যার যদি কিছুটা ফিরে থাকে তার মানে ওইটুকু ওর বেসিক্যালি ইলাস্টিসিটি আছে। আমি বললাম একটা বডির মধ্যে 60% বডিটা আগের শেপে ফিরে আসছে, তার মানে ওর মধ্যে 60% ইলাস্টিক প্রপার্টি আছে, মানে 60% ইলাস্টিক আছে, বাকি 40% ওর মধ্যে প্লাস্টিক বিহেভিয়ার আছে। সো ইলাস্টিসিটি অ্যান্ড প্লাস্টিসিটি, দিস টু প্রপার্টি এটা বডিটার মধ্যে থাকতে পারে। এবার এটা ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য বডি যে কোনটায় ভ্যারি করবে কতটা। সো উই নো দ্য কজ অফ ইলাস্টিসিটি, আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে কজ অফ ইলাস্টিসিটি বেসিক্যালি জিনিসটা কি। ক্লিয়ার? দেখো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো।
আদিত্য, কোয়েশ্চেন আছে নাকি? বলো, কি কোয়েশ্চেন? বলো আদিত্য, কিছু কোয়েশ্চেন আছে কিনা? তুমি এইটা ইউজ করতে পারো, আমার এখানে অ্যানোটেড আছে, ইউ ক্যান ইউজ দ্য অ্যানোটেড, ঠিক আছে? আর চ্যাট বক্স আছে, চ্যাট বক্স ইউজ করতে পারো যদি মাইক্রোফোন খারাপ থাকে। আমার মনে হয় তোমাদের অনেকের মাইক্রোফোন টাইক্রোফোন চুপচাপ নিভি দিয়ে বসিয়ে আছে। তো অনেকের আবার মাইক্রোফোন কিনেছে, তাদের মাইক্রোফোন কাজ করছে না, আমি জানি না। এই ঋষি তার মাইক্রোফোন, নতুন মাইক্রোফোন, 12টা বেজে গেছে, নাকি কাজ করছে না কে জানে, এনিওয়ে। এবার আমরা কি শিখবো স্যার? আমরা স্ট্রেস জিনিসটা শিখবো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে, এইটার পর তুমি যদি ভিডিওটা ভালো করে একবার দেখো আর একটু ভাবো জিনিসটা নিয়ে, একবার বইটা রিড করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, এত ইজি চ্যাপ্টার আছে এটা। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড কি বলছি মন দিয়ে শুনতে হবে। স্যার এবার স্ট্রেস। স্যার আমার খুব স্ট্রেস হয়েছে, প্রচন্ড কাজের চাপ, স্ট্রেস হয়েছে, এরকম আমরা কথা বলে থাকি। স্যার বেসিক্যালি স্ট্রেস জিনিসটার মানেটা হচ্ছে, এই স্ট্রেসটার মানেটা কি? স্ট্রেসটার মানেটা হচ্ছে এটা একটা ডিফর্মিং ফোর্স। তুই বলবে স্যার আমার খুব স্ট্রেস হয়েছে, আমার উপর কি কেউ ওজন চাপিয়ে দিয়েছে যাই জন্য বলছি আমি স্ট্রেস হয়েছে? না, দিস স্ট্রেস মানে ফিজিক্যাল হতে হবে, এটা হতে পারে। স্যার দিস ক্যান বি এক্সটার্নাল হতে পারে, স্যার দিস ক্যান বি মেন্টাল হতে পারে। তোমরা প্রত্যেকেই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, এই 2 বছর প্রচন্ড স্ট্রেস থাকবে। তো তোমাদের উপর কি এক্সটার্নাল কেউ মারধর করেছে, নাকি 100 কেজি ওজন চাপিয়ে দিয়েছে? বাট ইউ আর গোয়িং থ্রু ট্রিমেন্ডাস ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল স্ট্রেস, 10 জায়গায় যেতে হচ্ছে টিউশনে, মেন্টাল স্ট্রেসও একটা আছে। তো দিস ইজ অলসো এ কাইন্ড অফ স্ট্রেস। তাহলে তুমি বলতে পারো স্যার তার মানে স্ট্রেস আর ফোর্স তো তাহলে এক হয়ে গেল। না, স্ট্রেস আর ফোর্স এক নয়। বেসিক্যালি এই ডিফর্মিং ফোর্সটা যেটা হবে স্যার, স্ট্রেসটা তখনই আমরা বলবো যখন এই ডিফর্মিং ফোর্স ক্যান চেঞ্জ চেঞ্জ দ্য শেপ, size or configuration of the body. If it can change shape, size and configuration, তার মানে স্যার একটা ছেলে আইআইটি অ্যাডভান্স, জেই মেনের অ্যাডভান্স প্রেশার নিচ্ছে, ও স্ট্রেস নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওর মেন্টাল স্ট্রেসের জন্য শেপ, সাইজ, কনফিগারেশন চেঞ্জ হচ্ছে না, মানে ও সেটা সাকাম করছে না, হি ক্যান রেজিস্ট দ্য স্ট্রেস। বাট আর একজন স্টুডেন্ট ওই প্রেশারটা, ওই স্ট্রেসটা নিতে পারছে না, বিকজ ওর মেন্টাল ফ্রেমওয়ার্ক, মেন্টাল কনফিগারেশনস বা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হি ইজ সাকাম টু স্ট্রেস, দ্যাট মিনস ওটাও ডিফর্ম করছে। হতে পারে ওর মেন্টাল এবিলিটি, মেন্টাল স্ট্রেসটা হজম করতে পারছে না, ডাইজেশন প্রবলেম হচ্ছে, টেনশন এসে যাচ্ছে, এগুলো সব হয়। তো সাকাম পাওয়ারের উপর ডিপেন্ড করে কতটা তুমি সাকাম করতে পারছো, আর কতটা, মানে কতটা সাকাম করছো আর কতটা করছো না। So once we'll go by the deforming force, so এটা মাথায় রাখবে, স্ট্রেস মানে স্যার ফোর্স বললে হবে না স্যার, এমন একটা ফোর্স যেটা বডিটা চেঞ্জ করতে পারছে না কনফিগারেশন, তাহলে সেটাকে আমরা স্ট্রেস হিসাবে কনসিডার করতে পারবো না স্যার। স্ট্রেস মানে ইট ইজ এ সাম কাইন্ড অফ ডিফর্মিং ফোর্স হতে পারে। তুমি যদি শুধু ফোর্স বলো, স্যার সেটা কি করে হলো, আমি ফোর্স দিচ্ছি তো বডির এরিয়া তো চেঞ্জ হচ্ছে না, তার মানে ফোর্স তো জিরো, তার স্ট্রেস আমার জিরো হয়ে যাবে। সো ইট হ্যাজ টু বি এ ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং কথাটা খুব ইম্পর্টেন্ট স্যার, কেন ইম্পর্টেন্ট সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। স্যার এই স্ট্রেসটাকে নর্মালি স্কুলে বা বইতে যেভাবে শেখানো হয়, লিখে দিবি ফোর্স পার ইউনিট এরিয়া, এটাই স্ট্রেস। নিটে বা যেই মেনে বোর্ডে নম্বর পাবে একদম কেটে জিরো, জিরো না -1। তোমাকে যদি বলে স্ট্রেসের ডেফিনেশন কি, তুমি এইটা লিখেছো ফোর্স পার ইউনিট এরিয়া, -1, জিরো না -1। কেন স্যার? ফার্স্ট অফ অল, স্ট্রেসের জন্য যদি ডিফর্মিং ফোর্স না হয়, মানে বডিটার কোনো কনফিগারেশন চেঞ্জ শেপ সাইজে হয়নি, তাহলে সেই পার্টিকুলার ফোর্সটার জন্য কোনো স্ট্রেস ডেভেলপ করেই না। অর্থাৎ ফোর্স পার ইউনিটের লজিক অ্যাপ্লাই করে দেখো স্যার, এমন একটা ফোর্স দেওয়া হলো যেটা বডিটার শেপ সাইজ করতে পারছে না, তো ওই ফোর্সটার কোনো এফেক্টই পড়বে না। আমার ফার্স্ট থিং বডিটাকে ডিফর্ম হতে হবে স্যার, whatever be the nature of the body, it has to deforming, so that's why this force has to be a deforming force which can change the shape, size, configuration of the body per unit area, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট এরিয়াতে আমরা এটা আসবো।
এবার প্রশ্নটা হচ্ছে স্যার এই স্ট্রেসটার এই ফোর্সটা তাহলে কি ধরনের ফোর্স হতে পারে? স্যার দুরকম হতে পারে। একটা হতে পারে দিস ইজ এ রেস্টোরিং ফোর্স হতে পারে, দিস ক্যান বি এ রেস্টোরিং ফোর্স। আর এখানে আর একটা ফোর্স আছে যেটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। এবার তুমি দেখো সত্যি তো তাই, কারণ স্যার আপনি যখন বডিটায় ডিফর্মিং ফোর্সটা দিয়েছিলেন, এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স দিয়েই তো আপনি বডিটার শেপটা চেঞ্জ করেছিলেন, বাই ওভারকামিং দ্য ইন্টারঅ্যাটমিক অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যামং দ্য মলিকুলস অর অ্যাটমস অফ দ্য বডি। এবার আপনি যখন এক্সটার্নাল ফোর্সটাকে উইথড্র করেছিলেন, বডিটা তাহলে ফিরে এসেছিল, আপনি বলছেন আর একটা ফোর্স ওর মধ্যে কাজ করেছে, নইলে বডিটা আগের পজিশনে ফিরতে পারে না। কি সেই ফোর্সটা? স্যার ওই ফোর্সটার নাম দিয়েছিলেন রেস্টোরিং ফোর্স। তার মানে বডিটা যখন স্যার ডিফর্মড হয়ে গেছে অলরেডি, ইফ ইউ উইথড্র দ্য এক্সটার্নাল ফোর্স, স্যার বডিটা এমনি এমনি কিন্তু আগের পজিশনে ফিরছে না, ওটার ওপর একটা স্ট্রেস কাজ করছে, দ্যাট ইজ অলসো আনাদার ডিফর্মিং ফোর্স। তার মানে দুখানা ডিফর্মিং ফোর্স কাজ করছে স্যার। একটা ফোর্স এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স, আর একটা ফোর্স সেটা স্যার রেস্টোরিং ফোর্স, যেটা বডির ভিতরে কাজ করছে বডিটাকে আগের পজিশনে ফিরিয়ে দেওয়ার জন্য। তার মানে আমি যখন স্ট্রেসের ডেফিনেশনটা লিখবো, তাহলে সেক্ষেত্রে আইদার আমাকে লিখতে হবে রেস্টোরিং ফোর্স বাই এরিয়া, অর উই হ্যাভ টু রাইট ডাউন এক্সটার্নাল ফোর্স বাই এরিয়া। আমি যদি সেটা না দিই, আমি লিখলাম ফোর্স বাই এরিয়া, তুমি কিন্তু বোর্ডে নম্বর দিয়ে দেবে, নিট ফিট বা যে কোনো স্ট্যান্ডার্ড এক্সামিনেশনে অপশন থাকবে, কেটে 0 দিয়ে দেবে, মানে -1, কারণ তোমার কনসেপচুয়ালি ইউ আর রং। রং বলবো না, মানে বেসিক্যালি ফার্স্ট অফ অল এই ফোর্স বাই এরিয়া কথাটাই ভুল স্যার। ফোর্সটা ডিফর্মিং ফোর্স না হলে তো স্ট্রেস থাকবেই না, আপনাকে ডিফর্মিং ফোর্স হতে হবে, 1 নম্বর। সেকেন্ড থিং, আরো স্পেসিফিক স্যার, ডিফর্মিং ফোর্সটাও দুরকম হতে পারে স্যার। একটা রেস্টোরিং ফোর্সটাও ডিফর্মিং ফোর্স, কারণ ওটা তো বডিটাকে ডিফর্মড হয়ে যাওয়ার পর ওটা আগের অবস্থায় ফিরিয়ে আনছে, তো ডিফর্মই তো করছে না। আর এক্সটার্নাল ফোর্স যেটা ফার্স্ট আপনি যেটা দিলেন সেটাও বডিটাকে ডিফর্ম করছে, তাহলে এই দুটোই কিন্তু ডিফর্মিং ফোর্স হতে হবে। তাহলে আমরা স্ট্রেসের যখন ডেফিনেশন লিখবো, সো এই স্ট্রেস ডেফিনেশন লেখার সময় আমরা রেস্টোরিং ফোর্স দিস বাই এরিয়া লিখতে পারি, or we can say external force, external deforming force, external deforming force by area. এটা actually stress-এর definition. So either you can say this definition or this definition. Only thing, যখন external deforming force, that means you are trying to deform the body, এই কথাটা লিখতে হবে। মানে this deforming force, original shape and size and configuration of body is trying to change and changing, not trying to change, it is changing. Whereas the moment you say that body is coming back to its original position, at that time you have to use the restoring force concept. That means because of this particular force, the body is again regain its position. So that is the restoring force. So restoring deforming force or restoring force, whatever you say. এই দুটো জিনিস না লিখলে শুধু ফোর্স পার ইউনিট এরিয়া স্ট্রেস, এটা খুব ভেগ ডেফিনিশন এবং এই ডেফিনিশনের কোনো ভ্যালু নেই। ওইটা একদম ক্লিয়ার কাট থাকা উচিত যে আমরা কি করতে চাইছি, এটা যেন ক্লিয়ার থাকে। হ্যাঁ দ্যুতিষ্মান, কি জিজ্ঞাসা করছো? মাইক্রোফোন অফ অফ করে রেখে বাড়িতে ঝগড়া করছো? হ্যাঁ বলো দ্যুতিষ্মান, কি কোয়েশ্চেন, এত কি গ্রাজ? বলো, বলে ফেলো দ্যুতিষ্মান আবার, আরে বলে ফেলো, বলে ফেলো। ওকে, এবার দেখো তোমাকে এসআই ইউনিট বার করতে বলেছে। আমার মনে হয় এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আদিত্য ক্লিয়ার? পাক্কা তো? দেখে নাও বাবা। ময়ূর ক্লিয়ার? বানিশা ক্লিয়ার? উপজ্ঞা ক্লিয়ার তো? দেখে নাও, কোয়েশ্চেন থাকলে বলো। এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স, এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা মানে তুমি যে ফোর্সটা বাইরে থেকে দিচ্ছ, মানে ধরো ময়ূক তোমার কোয়েশ্চেনটা ছিল এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা, আর একবার দেখা যাক আমি বাইরে থেকে একটা ফোর্স দিয়েছি, এটাই আমার এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। এবার ইন্টারনাল রেজিস্টিং ফোর্স, মানে আমি এই যে ফোর্সটা দিচ্ছি মানেই তো বডিটা চেঞ্জ হবে না স্যার।
তো আমার ইন্টারনাল যে ফোর্সটা আছে সেই ইন্টারনাল ফোর্সটা কি ইন্টার অ্যাটমিক ফোর্সেস বা ইন্টার মলিকুলার ফোর্সেস, মানে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার এই যে ফোর্সটা তুমি দেখছো এটাকে বলে ইন্টার অ্যাটমিক অর ইন্টার মলিকুলার ফোর্সেস। ধরো এই ফোর্সটা এদের মধ্যে আছে, এটার ধরো আমি F1 বলছি। তো স্যার এইটা যদি 6 নিউটন হয় আর এটা যদি 6 নিউটন হয়, স্যার বডিটা ডিফর্ম করবে না স্যার। আপনি ফোর্স দিলেও বডিটা ডিফর্ম করবে না। তাহলে বডিটা ডিফর্ম করতে গেলে আপনার F হ্যাজ টু বি গ্রেটার দ্যান F1, এইটা হলে তবে বডিটা ডিফর্ম করবে। ক্লিয়ার? তো এই যে ফোর্সটা তুমি দিচ্ছ এটাকে বলা হয় এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। ক্লিয়ার ময়ূর? পাক্কা? ঠিক আছে, ওকে। এবার তুমি দেখো যখন তুমি এসআই ইউনিট নিচ্ছ, সো এসআই ইউনিটে তুমি বলছো স্যার ফোর্স পার ইউনিট এরিয়া। তো আমরা যখন স্ট্রেসের ডেফিনেশন এসআই ইউনিটে যাব আমরা লিখবো ফোর্স পার ইউনিট এরিয়া, তার মানে আমার এখানে নিউটন পার মিটার স্কোয়ার এটাই আসা উচিত, এটাই আমার এসআই ইউনিট হওয়া উচিত। তো ডাইমেনশন ওয়াইজও তুমি লিখতে পারো m ইন্টু L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2, কারণ ফোর্সের ডাইমেনশন তুমি জানো, মিটার স্কোয়ারের ডাইমেনশন হচ্ছে L স্কোয়ার। তো এখানে ফোর্স হচ্ছে m ইন্টু L ইন্টু T টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এখানে এসে গেল L স্কোয়ার। তো কেটে দিলে আলটিমেটলি আসছে m ইন্টু L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2। তো তোমার ডাইমেনশন এসে গেল। এবার আমরা যাব টাইপস অফ স্ট্রেস, মানে কত ধরনের স্ট্রেস আছে, টাইপস অফ স্ট্রেস। টাইপস অফ স্ট্রেসে আমরা যাব। যখন আমরা টাইপস অফ স্ট্রেসে ঢুকছি, স্যার ফার্স্ট থিং যে স্ট্রেসটা আমাদের ফার্স্ট দেখতে পাই সেটাকে আমরা নর্মালি বলে থাকি নর্মাল স্ট্রেস। এটা স্যার এটার আবার দুটো পার্ট হয়। স্যার একটা পার্টকে আমরা বলি টেনসাইল স্ট্রেস, এটা। আর আরেকটা পার্ট হয় সেটাকে আমরা বলি কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। এবার আমরা দেখব এই নর্মাল স্ট্রেস ব্যাপারটা কি। স্ট্রেস তো অনেক রকম হতে পারে। স্যার নর্মাল স্ট্রেস কথাটার মানে হচ্ছে যে ধরা যাক আপনার কাছে আপনি একটা সিলিন্ডার নিলেন, এরকম একটা সিলিন্ডার নিয়েছেন, ঠিক আছে। এবার এই পার্টিকুলার সিলিন্ডারে ধরা যাক আপনি স্ট্রেস যেটা দিচ্ছেন, একটা ফোর্স আপনি অ্যাপ্লাই করছেন, সেই ফোর্সটা আপনি দিচ্ছেন এই ডাইরেকশনে বা আপনি দিচ্ছেন এই ডাইরেকশন। ক্লিয়ার? তো এই যে ফোর্সটা আপনি দিচ্ছেন এটা আপনার ক্রস সেকশনাল এরিয়া, দিস ইজ ইয়োর ক্রস সেকশনাল এরিয়া। আবার এই সাইড থেকে যদি আপনি এটা নেন তাহলে দিস ইজ ইয়োর ক্রস সেকশনাল এরিয়া। তো এই এরিয়াটা আপনার এ ধরুন, এই এরিয়াটাও আপনার এ ধরুন, ঠিক আছে। স্যার এই ফোর্সটা ধরুন আপনি আপনি এফ একটা ফোর্স দিয়েছেন, কথার কথা বলছি, এফ একটা ফোর্স দিয়েছেন। সো ভালো করে খেলে দেখুন এই ফোর্সটা এফটা এটা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া আসছে, এরিয়ার সাথে ফোর্সটা পারপেন্ডিকুলার। যখন কোনো পার্টিকুলার স্ট্রেসে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে এই ফোর্স পার ইউনিট এরিয়া ব্যাপারটা, মানে ফোর্সটা যেটা আপনি দিয়েছেন এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হবে, তখন সেই ফোর্সটাকে আমরা নর্মাল স্ট্রেস বলি। এবার প্রশ্নটা হচ্ছে স্যার ফোর্সটা কি সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হবে? এমন তো কথা নেই, টুয়ার্ডস দ্য সারফেসও হতে পারে। তার মানে টুয়ার্ডস দ্য সারফেস হলে ফোর্সটার নেচারটা এই দিকে হয়ে যাবে। সো দিস উইল বি দ্য নেচার অফ দ্য ফোর্স। অর্থাৎ স্যার ফোর্সটা অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস যেমন হতে পারে, স্যার ফোর্সটা টুয়ার্ডস দ্য সারফেসও হতে পারে, কিন্তু নর্মাল। নর্মাল মানে পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া হবে, কিন্তু সেই পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া দুভাবে হতে পারে। নাম্বার ওয়ান, স্যার সেটা অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হলেও পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হতে পারে, আবার টুয়ার্ডস দ্য সারফেস যখন হচ্ছে তখনও সেটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হতে পারে। তার মানে ফোর্সটা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, বাট যে ক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, অ্যাওয়ে ফ্রম সারফেস, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি টেনসাইল স্ট্রেস।
অর্থাৎ স্ট্রেস মিনস বেসিক্যালি স্যার ফোর্স পার ইউনিট এরিয়া, কিন্তু সেটা রেস্টোরিং ফোর্স হতে পারে স্যার, এক্সটার্নাল ডিফর্মিং হতে পারে। ধরে নিচ্ছে আমি স্যার এটা এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। তো এই যে ফোর্সটা তুমি দেখতে পাচ্ছ, দিস ফোর্স উই আর কনসিডারিং অ্যাজ এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স, এটা। তো স্যার এই এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা বা এক্সটার্নাল রেস্টোরিং ফোর্স, হোয়াট এভার ইউ সে, স্যার ফার্স্ট থিং নর্মাল স্ট্রেস সেটাকেই বলবো যেটা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া হবে। পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া না হলে ওটাকে নর্মাল স্ট্রেস আমি বলতে পারবো না। নেক্সট থিং স্যার, ওইটা দুভাবে কাজ করতে পারে, একটা অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হতে পারে, আর একটাও এখানে দেখা যাচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া হচ্ছে কম্প্রেসিভ ওয়ে, যেখানে দেখা যাচ্ছে টুয়ার্ডস দ্য সারফেস, মানে টুয়ার্ডস দ্য সারফেস কাজ করছে। তাহলে আমার নর্মাল স্ট্রেসে দুটো জিনিস বোঝা হয়ে গেল, যে কোনটা টেনসাইল আর কোনটা কম্প্রেসিভ। একদম সিম্পল করে দেখো, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই স্যার। স্ট্রেস কি বুঝে গেছি, দুটো ফোর্সের গল্প। স্যার টাইপ অফ স্ট্রেসের নর্মাল স্ট্রেস, তার দুটো পার্ট হয় স্যার। নর্মাল স্ট্রেস, এই নর্মাল কথাটা মানেই হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, নইলে স্যার নর্মাল স্ট্রেস হবে না। আর তার মধ্যে দুটো পার্ট আছে, টেনসাইল আর কম্প্রেসিভ। স্যার টেনসাইল মানে সেটাই যেটা অ্যাওয়ে ফ্রম দ্য ফোর্সটা যাবে, আর এখানে ফোর্সটা টুয়ার্ডস দ্য সারফেস আছে। একদম সিম্পল করে দেখো, তাহলে আমাদের আর কোনো মুখস্থ করতে হচ্ছে না, ছবি থেকে থেকেই আমাদের ডেফিনেশন বা কিছু মাথায় থেকে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আমরা তাহলে এক্সাম্পলস যদি দেখি স্যার, এক্সাম্পলস দেখলে দেখা যাবে, ইফ ইউ টেক দ্য এক্সাম্পল স্যার, ধরুন আপনার এরকম একটা রড আপনার ঝুলছে, ফর এক্সাম্পল দেখানো হলো দিস ইজ এ কাইন্ড অফ রড আপনাকে ঝোলানো হয়েছে। তো এই রডটা যেটা ঝোলানো হয়েছে, সো ইন দিস কেস সাপোজ তুমি বললে স্যার এখানে একটা এরকম ভাবে ঝোলানো হয়েছে, তো এই সাইডে বেসিক্যালি তোমার একটা ফোর্স যাচ্ছে, টেনশন, আর এই সাইডে তোমার একটা ফোর্স আসছে এমজি। তাহলে স্যার এই দুটোই তো ফোর্স পার ইউনিট এরিয়া, তো ইউনিট এরিয়া কোনটা স্যার, এইটার যে এরিয়া হবে, এইটার যে এরিয়া হবে। তো এটা অ্যাওয়ে ফ্রম দ্য আছে, তো সেই জন্য এগুলোকে আমরা এখানে যে স্ট্রেসটা আমি পাবো সেই স্ট্রেসটা টেনসাইল স্ট্রেস। ঠিক উল্টো ভাবে দেখলে স্যার, একটা ব্লককে বা একটা রেক্টাঙ্গুলার স্ল্যাবকে ইফ আই প্লেস ওভার দ্য গ্রাউন্ড, ধরো আমি একটা গ্রাউন্ডের উপর প্লেস করেছি, আর এখান দিয়ে আমি একটা ফোর্স দিচ্ছি স্যার, এটা তো আপনি কম্প্রেস করছেন মানে টুয়ার্ডস দ্য সারফেস, তার মানে এই ফোর্সটা এটা হয়ে গেল আপনার কম্প্রেসিভ স্ট্রেস এই জায়গাটা। whereas এইখানে আপনি যেটা পাবেন সেটা হয়ে যাবে আপনার টেনসাইল স্ট্রেস। অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস যে ফোর্সটা যাচ্ছে সেইটা পার ইউনিট এরিয়া, মানে যে এরিয়ার উপর কাজ করছে স্যার, সেটাকে টেনসাইল স্ট্রেস বলবো। আর ফোর্স হুইচ ইজ গিভেন, দুটোই নর্মালি দেওয়া হচ্ছে, দুটোই পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, কিন্তু একটা টুয়ার্ডস দ্য এরিয়া, একটা অ্যাওয়ে ফ্রম দ্য এরিয়া। তো আমি আরামসে বার করে নিতে পারি যে কোনটা আমার কি ধরনের ফোর্স, আমার কোনো অসুবিধা হবে না। এবার প্রশ্নটা হচ্ছে যে এটা এক ধরনের স্ট্রেস গেল, সেই স্ট্রেসটার নাম হচ্ছে নর্মাল স্ট্রেস। স্যার নর্মাল স্ট্রেস বাদ দিয়ে আর একটা স্ট্রেস আমরা দেখতে পাই, সেটাকে বলে শিয়ারিং স্ট্রেস। সো দিস ইজ কল্ড শিয়ারিং স্ট্রেস অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। এটাকে বলে শিয়ারিং স্ট্রেস অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। এই ব্যাপারটা কিরকম স্যার? ট্যানজেনশিয়াল স্ট্রেস মানে ফার্স্ট থিং ইজ স্যার, স্ট্রেস মানে কি ফোর্স? না। স্ট্রেস মানে কি স্যার ফোর্স পার ইউনিট এরিয়া? না। আবার বলছি না স্যার, কিন্তু বইতে তো লেখা থাকে ফোর্স পার ইউনিট এরিয়া, বইতে ওটা আপেক্ষিক ভাবে লেখা থাকে, ওটা ঠিক ডেফিনেশন নয়। ওই বোর্ডের লেভেলে ফোর্স পার ইউনিট এরিয়া নম্বর ফুল পাবে। অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে স্যার, ইট ইজ দ্য রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া অর এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স পার ইউনিট এরিয়া। আমি যদি ফোর্স পার ইউনিট এরিয়া লিখি, আমার কোনো বডি ডিফর্ম করছে না স্যার, ওটা কোনো স্ট্রেস হলো না। তো আমরা পরবর্তীকালে এগুলো বুঝবো যে কোনটাকে স্ট্রেস বলে, কোনটাকে টেনশন বলে, প্রেশার বলে, আমরা সব বুঝবো আস্তে আস্তে দেখবো। এবার আমরা আসছি স্যার শেয়ারিং স্ট্রেস এন্ড ট্যানজেনশিয়াল স্ট্রেস, এই যে জিনিসটা, এটা কি? তাহলে
ফার্স্ট অফ অল তাহলে স্যার এটা একটা ডিফর্মিং ফোর্স তো হতেই হবে, তো দিস ইজ এ ডিফর্মিং ফোর্স, কারণ ডিফর্মিং ফোর্স না হলে স্যার স্ট্রেস বলা যাবে না। আগেরটা কিভাবে কাজ করেছিল স্যার, নর্মাল ফোর্সে পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া কাজ করেছিল, মানে এই আমার এরিয়া, তার সাথে পারপেন্ডিকুলার ফোর্সটা কাজ করছে এরকম ভাবে। সো দ্যাট মিনস এরকম। এবার আমরা দেখব ব্যাপারটা কিরকম হচ্ছে। বড় করে দিই স্ক্রিনটা। স্যার এই যদি একটা সারফেস থাকে, ধরা যাক এই সারফেস, তো তার একটা ফোর্স যদি ওপর থেকে এধারে কাজ করে, এরকম করতে পারে স্যার, তাহলে এটা নর্মাল টু দ্য সারফেস হচ্ছে, এটাকে আমরা কম্প্রেসিভ স্ট্রেস বলছি। আবার যদি স্যার এটা এদিক থেকে কাজ করে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, এই দিকে বা নিচের দিকে এই দিকে কাজ করছে, অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, সারফেস এইটা আছে তার থেকে বেরিয়ে যাচ্ছে, স্যার এটাকে আমরা বলছি টেনসাইল স্ট্রেস। কিন্তু দুটোই স্যার নর্মাল টু দ্য সারফেস কাজ করছিল, সেই জন্য নর্মাল স্ট্রেস বলেছিলাম। এবার আমি যদি স্যার ফোর্সটাকে এইভাবে দিই, মানে ট্যানজেনশিয়াল মিনস এই আমার সারফেসটা আছে তার সাথে ট্যানজেন্ট করে, ট্যানজেন্ট মানে যেটা টাচ করে চলে যাচ্ছে, মানে এরকম, সেক্ষেত্রে আমার কিন্তু এই বডিটা ডিফর্ম হতে পারে না, পারবে। যদি সেই ফোর্সটার জন্য এই বডিটা ডিফর্ম হয়, তাহলে সেই ডিফর্মিং ফোর্স পার ইউনিট এরিয়া, দ্যাট ক্যান বি এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স, দ্যাট ক্যান বি রেস্টোরিং ফোর্স, যা কিছু হতে পারে স্যার। But what exactly most important over here, that because of this particular tangential deforming tangential force per unit area, এইটাকে আমরা বলে থাকি shear stress or tangential stress। অর্থাৎ শিয়ার স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেসের এইটা হচ্ছে বেসিক ফান্ডা। এই ফান্ডাটা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে স্যার ডিফর্ম না হলে স্যার কখনোই সেটাকে স্ট্রেস বলা যাবে না। ফোর্স পার ইউনিট এরিয়া এটা আরবিট্রারি কনসেপ্ট, 1 নম্বর। 2 নম্বর স্যার ডিফর্মিং ফোর্সটা কিভাবে কাজ করছে স্যার, ট্যানজেনশিয়ালি নাকি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। পারপেন্ডিকুলার যদি হয় সেটা কি টুয়ার্ডস দ্য সারফেস না অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, এটাও মাথায় রাখতে হবে। তো ডিফর্মিং ফোর্স যেটা কিনা অ্যাক্টস ট্যানজেনশিয়ালি, যেটা ট্যানজেনশিয়ালি কাজ করবে, সেই পার্টিকুলার জিনিসটা টু দ্য সারফেস অফ এ বডি, টু দ্য সারফেস অফ এ বডি, এটা যদি হয় and produces a change and produces a change in shape, size and configuration, produces a change in the shape, size or configuration। যদি স্যার এটা হয় কনফিগারেশন, তাহলে আমি সেটাকে পার ইউনিট এরিয়া, মানে ডিফর্মিং ফোর্স বেসিক্যালি যদি এরকম এরকম করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য বডি উইদাউট এনি চেঞ্জ ইন ইটস ভলিউম, মাইন্ড ইট, এখানে কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ, প্রডিউস এন চেঞ্জ শেপ, সাইজ এন্ড কনফিগারেশন, এইটা লিখতে হবে উইদাউট চেঞ্জ এনি ভলিউম, উইদাউট চেঞ্জ এনি ভলিউম। এই কথাটা যদি তুমি না লেখো, তাহলে তোমার ট্যানজেনশিয়াল স্ট্রেস ঠিক থাকলো না, উইদাউট চেঞ্জ এনি ভলিউম অফ দ্য বডি, তাহলে তবেই গা সেই পার্টিকুলার। এবার আমরা বলবো যে স্যার শেপ সাইজ চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ স্যার, বডির উপরে ট্যানজেনশিয়াল ফোর্সটা ফ্রন্ট সাইডে দিতে, হ্যাঁ ফ্রন্ট সাইডে দিতে। ট্যানজেনশিয়াল ফোর্স তুমি এরম ভাবেও দিতে পারো, এরম বডি আছে তুমি এদিকেও দিতে পারো, এরম ভাবে দিতে পারো ট্যানজেনশিয়াল ফোর্স। সেক্ষেত্রে বডিটা দেখো দ্যুতিষ্মান, তুমি যে কোয়েশ্চেনটা করছো, সেক্ষেত্রে বডিটা এরম ভাবে বেঁকে যেতে পারে, এরম ভাবে বডিটা বেঁকে গেল, হতে পারে, বা এইদিকে বেঁকলো না অন্যদিকে বেঁকলো। আমি বলছি ধরো কি কি ভাবে হতে পারে স্যার, এই পার্টিকুলার পোর্শনে আমি যদি ড্রয়িংটা ড্র করি, তাহলে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। যে ধরা যাক স্যার একটা বডি আছে এরকম, সো তুমি ট্যানজেনশিয়াল ফোর্সটা এদিক থেকে এদিকে দিয়েছো, সো এদিক থেকে এদিকে তুমি যদি ট্যানজেনশিয়াল ফোর্স দাও, তাহলে সেক্ষেত্রে বডিটা এই সাইডে টার্ন নিল, মানে এরকম বডিটার শেপটা এরকম এসে গেল। সো দিস উইল বি দ্য শেপ অফ দ্য বডি, এরকম একটা এলো। ধরা যাক তুমি পার্টিকুলার এই বডিটাতেই, সেম বডিতে তুমি ওটা আপসাইড ডাউন দিয়েছো, দ্যাট মিনস এই পার্টিকুলার বডিটা আছে, তো সেই বডিটায় তুমি ফোর্স যেটা অ্যাপ্লাই করেছো সেটা এই দিকে অ্যাপ্লাই করেছো, বা ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই করেছো। ইটস নট দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ট্যানজেনশিয়ালি। সো ট্যানজেনশিয়ালি দিলে দেখা যাচ্ছে এই বডিটা এই দিকে টার্ন নিয়েছে, মানে বডিটার বেঁকাটা এই দিকে হয়েছে, সো আপার পোর্শনটা বেঁকে গেছে।
আবার ঠিক সেইভাবে বডিটায় এই পার্টিকুলার বডিকে তুমি অন্যভাবেও দিতে পারো, সেটাতেও কোনো অসুবিধা নেই। যে কোনো ভাবে তুমি বডিটাতে দিতে পারো। ফর এক্সাম্পল এই বডিটাকে নিয়েছো, সেই বডিটাকে স্যার আমি নিচের দিকে ফোর্সটা দিয়েছি এরম ডাইরেকশন। সো দিস ইজ দ্য ডাইরেকশন আই হ্যাভ অ্যাপ্লাইড দ্যাট এক্সটার্নাল ট্যানজেনশিয়াল ডিফর্মিং ফোর্স। তাতে দেখা গেল স্যার বডিটা আমার এই দিকে টার্ন নিয়েছে, মানে বডিটা এরকম হয়ে গেল এই সাইডে। তো দ্যুতিষ্মান এটা যে কোনো ধরনের হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই যে আমি ওপরে দিতে হবে, নিচে হতে পারে ওপরে, কিন্তু ট্যানজেনশিয়ালি হতে হবে, বডিটাকে ডিফর্ম করতে হবে। বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভুল হয় সেটা হচ্ছে তোমরা এই কথাটা লেখো না, উইদাউট চেঞ্জ এনি ভলিউম। স্যার বডিটার শেপ সাইজ কনফিগারেশন চেঞ্জ হওয়া মানে বডিটার ভলিউম চেঞ্জ হওয়া নয় স্যার, বডিটার ভলিউমটা সেম থাকতে হবে। সো এই স্ট্রেসটা ট্যানজেনশিয়াল ফোর্স, এই চেঞ্জটা বডিটার ভলিউম কোনো চেঞ্জ করবে না, ইট রিমেন্স আনডিস্টার্বড অ্যান্ড আনচেঞ্জড। What exactly will change, that is the shape, size and configuration of the body will only change. তাহলে দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক, স্যার এটা ডিফর্মিং ফোর্স হতে হবে, এক নম্বর। স্যার আমি ডেফিনেশন মনে রাখতে পারি, তোর মনে রাখতে দরকার নেই তো, কে মনে রাখতে বলেছে? তুই কনসেপ্টটা দেখ, তুই কি কি মনে রাখবি। ডিফর্মিং ফোর্স কেন, তার লজিকটা তুই দেখ। স্যার ডিফর্মিং ফোর্স তাহলে বডিটা সেম চেঞ্জই হবে না, তাহলে কি লাভ আছে, আপনার স্ট্রেস তো ভ্যালিডই নয়। তো ডিফর্মিং ফোর্স হতে হবে। স্যার এইটার ট্যানজেনশিয়ালি কাজ করতে হবে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। স্যার এটা চেঞ্জ করবে শেপ সাইজ কনফিগারেশন উইদাউট চেঞ্জ এনি ভলিউম অফ দ্য বডি। ব্যাস হয়ে গেল। এই চারটে জিনিস থাকলে আমার সম্পূর্ণ ঠিক আছে ট্যানজেনশিয়ালি। আমার লজিক্যাল কথাগুলো ঠিক আছে কিনা স্যার, ট্যানজেনশিয়ালি কথাটা ইম্পর্টেন্ট, ডিফর্মিং ফোর্স কথাটা ইম্পর্টেন্ট, শেপ সাইজ কনফিগারেশন কথাটা ইম্পর্টেন্ট, উইদাউট চেঞ্জ এনি ভলিউম এই কথাটা ইম্পর্টেন্ট। এর বাইরে আর আর আমার স্টোরি লেখার দরকার। হ্যাঁ দুদিশমান, তাহলে স্যার কম্প্রেসিভ স্ট্রেসে ওয়ান টাইপ অফ, না কম্প্রেসিভ স্ট্রেস হবে না। কেন হবে না? বিকজ ইট ইজ নর্মাল টু দ্য সারফেস, ট্যানজেনশিয়ালি যাচ্ছে না। কম্প্রেসিভ স্ট্রেস ইজ এ নর্মাল স্টেট, ইট ইজ নট, হবে না। কারণ কি, কি করে হবে, ওটা তো নর্মাল টু দ্য সারফেস যাচ্ছে। এটা কি নর্মাল টু দ্য সারফেস গেছে? এটা তো ট্যানজেন্ট হয়ে গেছে সারফেসের সাথে। আজকে যদি এই পার্টিকুলার জিনিসটা জ্যোতিষমান এটা বোঝার চেষ্টা কর, যে আজকে এই তীরটা, ধর এই তীরটা যদি আজকে এইরকম ভাবে কাজ করতো, তো দুটোর মধ্যে তো তফাৎ হয়ে যাচ্ছে স্যার। এইখানের এফটা, এইটা আর এইটা কি করে সেম হয়? এটা তো স্যার আপনার কাজ করছে ট্যানজেনশিয়ালি, দিস অ্যাক্টস ট্যানজেনশিয়ালি। আর এইটা যে কাজ করছে সেটা স্যার কম্প্রেসিভ মোডে কাজ করছে, সো দিস ইজ বেসিক্যালি অ্যাক্টিং নর্মালি। সো দিস অ্যাক্টিং নর্মালি, তাহলে এটা নর্মালি কাজ করছে, সেই জন্য কম্প্রেসিভ স্ট্রেস। এটা ট্যানজেনশিয়ালি কাজ করছে। পাক্কা দুটিমান ক্লিয়ার? ওকে। সো এইটা আমরা বুঝে গেলাম। তার মানে এখানে আমরা যখন ডিনোট করছি সেই বেসিক জিনিসটা স্যার একই থাকবে, শুধু আমার যে এরিয়াটার ওপর কাজ করছে সেই এরিয়াটাকে কনসিডার করবো। মানে আমার যদি এইটুকু এরিয়া হয় এ, তাহলে আমি ট্যানজেনশিয়াল মানে যখন শিয়ারিং স্ট্রেস বলছি, তাহলে শিয়ারিং স্ট্রেস বলার সময় আমি কি লিখি না, আমি লিখবো ডিফর্ম ফোর্স। এই ডিফর্ম ফোর্সটা স্যার কি রকম হতে পারে? স্যার এটা হতে পারে এক্সটার্নাল, স্যার এটা এক্সটার্নাল হতে পারে, অথবা এটা রেস্টোরিংও হতে পারে। দু রকমের ডিফর্ম ফোর্স আছে স্যার। তাহলে ডিফর্ম ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এই জিনিসটা যেটা আমি পাচ্ছি সেই জিনিসটাই হচ্ছে আমার শিয়ারিং স্ট্রেসের বেসিক ফান্ডা। কিন্তু এখানে একটা, এটা হচ্ছে ম্যাগনিটিউড, কিন্তু এখানে স্যার একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এটা ট্যানজেনশিয়ালি কাজ করবে, এটা সাইজ শেপ কনফিগারেশন চেঞ্জ করবে উইদাউট চেঞ্জিং এনি ভলিউম অফ দ্য বডি। সো এইভাবে আমরা জিনিসটাকে দেখে থাকি। যেমন তুমি বই আছে, ধরো একটা বইকে আমি দেখাচ্ছি, এরকম একটা বই আছে, তো তুমি যদি বইয়ের এইখানটা যেন বন্ধ ছিল এক জিনিস, এবার তুমি যদি এই সাইড থেকে দেখো, এই ধারে ফোর্স দিচ্ছে, দেখো সাইডটা বেঁকে যাচ্ছে, তার মানে কি একটা ডিফর্ম ফোর্স কাজ করছে। তো আমার ওই যে সাইডটা বেঁকে গেল, তো ওটা কেন হলো? ওটা ওই কারণেই হয়, ট্যানজেনশিয়ালি ফোর্সটা গেছে, ওই জন্য ওটা এই সাইডটা বেঁকে গেছে। এটাই হচ্ছে ডিফর্ম ফোর্সের ব্যাপার। তো এই গেল আমাদের মোটামুটি একটা আইডিয়া। এবার আমরা একটা প্রবলেমস করি, কারণ প্রবলেম না করলে কনফিডেন্স আসবে না। যেটুকু আমরা শিখলাম তার উপর দেখি আমাদের কিরকম প্রবলেমস আছে। সো টেক এ প্রবলেম ফ্রম সেনগেজ। ধরো তোমাকে এরকম বলেছে, একটা একদম ইজি প্রথম দিকের অঙ্ক,
তোমাকে বলছে assume that বলছে if the shear stress in steel that exceeds about 4.00 into 10 to the power 8 Newton per meter square. The steel ruptures. Exceeds about the steel ruptures. Determine the shearing force. তোমাকে বার করতে বলেছে determine the shearing force, mind it. Determine the shearing force necessary to এক নম্বর হচ্ছে shear a steel bolt 1.00 centimeter in diameter এটা একটা, আর বিপরীত হচ্ছে a punch, this is a punch, a 1.00 centimeter diameter hole in steel plate having 0.500 centimeter thick. এটা বলেছে। তো ফার্স্টে আমরা কি করছি, আমরা যদি ড্রয়িংটা দেখি, ড্রয়িংটা এরকম হবে যে আমার এইখানে এরকম ভাবে একটা স্টিল প্লেট আছে। সো দিস ইজ মাই স্টিল প্লেট। তো এই স্টিল প্লেটের একটা থিকনেস আছে, সাপোজ দিস ইজ দ্য থিকনেস অফ দ্য স্টিল প্লেট, এটা গেল থিকনেস। তো এই যে থিকনেসটা যেটা দেখানো হয়েছে অ্যাজ পার দ্য প্রবলেমস হুইচ দে হ্যাভ মেনশন, এই থিকনেসটা মানে এখান থেকে এই যে থিকনেসটা তুমি দেখছো, বা এখানে এই থিকনেসটা, হোয়াট এভার ইউ সে, বা এই থিকনেসটা, এই যে থিকনেসটা ওরা সেটা বলে দিয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট বলে দিয়েছে, এটা হচ্ছে 0.005, দ্যাট মিনস এই থিকনেসটা হচ্ছে 0.5 সেন্টিমিটার এই থিকনেসটা। এবার ওখানে একটা বোল্ট ওরা করার কথা বলেছে, দ্যাট মিনস এই জায়গাটা একটা বোল্ট হচ্ছে, মানে এরম জায়গাটা, suppose this is basically a kind of bolt which they are going to prepare over here. তো ওরা বলছে assuming that the shear stress in steel exceeds about এত, এই পর্যন্ত স্টিল নিতে পারবে, তারপরে স্টিলটা রাপচার করে যাবে। তোমাকে ডিটারমাইন করতে বলেছে shearing force necessary, এক নম্বর shear a steel bolt 1 centimeter in diameter, মানে এইটা ডায়ামিটার বেসিক্যালি 1 সেন্টিমিটার, এটা ডায়ামিটার। তো ফার্স্টে তুমি কি করবে, স্যার ফার্স্টে আমি ফোর্সটাকে বার করব, এই ফোর্সটা। তো সেই ফোর্সটার ভ্যালুটা আমার কত না, একটা পার্টিকুলার ভ্যালু যেটা আমাকে ওরা দিয়ে দিয়েছে, সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে পাই ইন্টু 5.00, মানে ইন্টু 10 to the power -3 এইটার স্কোয়ার। কারণ আমার এখানে এইটা হচ্ছে আমার হোলের থিকনেস যেটা আছে, সেই হোলের থিকনেসটাকে আমি বেসিক্যালি 0.5 দিয়ে, মানে এটাকে করে আমি বার করলাম, দ্যাট মিনস 10 to the power -3 হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সেটাকে করছি 4.00 ইন্টু 10 to the power 8, মানে ফোর্স ইন্টু এরিয়া। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দিস থিংস। আমরা এখান থেকে এই জিনিসটা পেয়ে গেলাম, আমার যেটা আছে সেটা আমি পেয়ে গেলাম, কারণ আমার কতটা প্লেটের হোল ডায়ামিটার যেটা ছিল সেটার উপর 1 সেন্টিমিটার ডায়ামিটার আছে হোল স্টিল প্লেট, 0.5 মিলিমিটার থিকনেস। তো এটা আমি ফার্স্ট পেলাম, দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1, মানে এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়াটা পেলাম, দিস ইজ মাই ক্রস সেকশনাল এরিয়া। তাকে আমি ফোর্সটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এইটা হচ্ছে আমার ফোর্স, দিস ইজ মাই ফোর্স। তো এইটাকে আমি এখানে বসালাম, আর এখানে পাই ইন্টু আর স্কোয়ার। তো এই পার্টিকুলার পোর্শনে আমার যেটা ডায়ামিটার দেওয়া ছিল, এখানে 1 সেন্টিমিটার একটা ডায়ামিটার ছিল, সেটাকে আমি ডিভাইড করে 5 করে এবার উপরে 10 to the power -3 করেছি, মানে এইটার থেকে আমি বেসিক্যালি এটা পেলাম। তো আমার এরিয়া থেকে মানে ফোর্স অ্যাপ্লাইডটা পেয়ে গেলাম। তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল যে কতটা শিয়ার ফোর্স বলেছে। দেখো শিয়ার ফোর্স, শিয়ার স্টিল এই কথাটা মানে কিন্তু
শিয়ার স্ট্রেস বলেনি, শিয়ার মিনস দে আর আস্কিং ফর দ্য ফোর্স। তো তুমি ফোর্সটা ক্যালকুলেট করে নিলে, এই ফোর্সটা আমার দরকার, যে শিয়ার ফোর্সটা। এবার 2 নম্বর পোর্শনে যেটা বলেছে, পাঞ্চ এ 1 সেন্টিমিটার ডায়ামিটার হোল ইন স্টিল প্লেট, তা করতে গেলে কত লাগে। তো সেক্ষেত্রে তুমি ওখানে করে ক্যালকুলেট করবে, তুমি বলবে স্যার আমার যেটা এরিয়া সেটা হচ্ছে এটা ইনটু থিকনেস করতে হবে, তার মানে এইখানে যে থিকনেসটা আছে এইটার থিকনেসটা, সো দিস থিকনেস সাপোজ এটার থিকনেস হচ্ছে টি, তাহলে তুমি লিখলে এটা 2πr সারকামফারেন্স ইনটু টি। এটা তোমার বেসিক্যালি 2πr একটা সারফেস এরিয়া, তাকে তুমি মাল্টিপ্লাই করলে তুমি এই ভলিউমটা পেয়ে গেলে, বেসিক্যালি 2πr ইনটু টি একটা দিয়ে আমরা বার করলাম। এবার এটা কি করে করব স্যার, এইটা তো আমার 2πr ছিল, মানে এটা এরিয়া এলো বেসিক্যালি, তো 2πr হচ্ছে সারকামফারেন্স, তাকে টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, উই গেট দ্য এরিয়া। সো আমার 2π আছে, ইন্টু আমি লিখলাম 5 ইন্টু 10⁻³ এটা, আর তাকে টি দিয়ে মাল্টিপ্লাই, থিকনেসটা যেটা স্যার, থিকনেসটা বেসিক্যালি সেম আছে, কারণ আমাকে এখানে বলে দিয়েছে এইটা থিকনেস আছে 0.5, তো 0.5 মানে আমরা লিখতে পারি 5 ইন্টু 10⁻³ তো তোমার এই যে ডেটাটা, এটা আমি এখানে ইউজ করলাম, আর এখান থেকে ডায়ামিটার থেকে যে রেডিয়াসটা পেয়েছিলাম তার যে আর, সেটা আমি এখানে ইউজ করলাম, অর্থাৎ এইটা আর এইটা সেম নয় স্যার, এটা হচ্ছে থিকনেসের জন্য, এটা আর এর জন্য, দুটো আলাদা আলাদা পেয়ে গেলাম। সো আফটার গেটিং দিস থিংস স্যার, আমি ফোর্সটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। ফোর্স ইজ বেসিক্যালি হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। সো আমার এরিয়াটা অলরেডি পেয়ে গেছি, দিস ইজ মাই এরিয়া, আর স্ট্রেস যেটা সেটা আমার অলরেডি গিভেন আছে, সো দ্যাট ইজ 4.00 ইনটু 10⁸, and that will be multiplied with 2π ইনটু এইটা, মানে 5 ইনটু 10⁻³ এইটা ইনটু 5 ইনটু 10⁻³, তাহলে আমার টোটাল জিনিসটা চলে গেল, মানে এই ফোর্সটা, অর্থাৎ দুটোর ক্ষেত্রে ফোর্সটা যে আলাদা স্যার, সেটা সিম্পল অঙ্ক, কিন্তু কিভাবে ওরা ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। ফার্স্ট একটা বলেছিল শিয়ার এ স্টিল বোল্ট 1 সেন্টিমিটার ডায়ামিটার, স্যার এটার থেকে আমি রেডিয়াসটা পেলাম, সেই রেডিয়াস দিয়ে আমি এইখানে বসিয়ে πr² ইন্টু এ করে আমি ফোর্সটা পেলাম, এটা হচ্ছে কোনটা স্যার, বোল্টটা। আর পরেরটায় বলেছে পাঞ্চ অফ 1 সেন্টিমিটার ডায়ামিটার হোল করা হচ্ছে, সেটার জন্য কত লাগবে স্যার, সেটা হচ্ছে ওই পার্টিকুলারের সারকামফারেন্স মাল্টিপ্লাইড বাই দ্য থিকনেস, যতটা থিকনেস, সেই থিকনেসটা আমায় বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার। তো 0.5 এগুলো সব আমি মিটারে কনভার্ট করলাম, বিকজ আমার এটা এসআই ইউনিটে আছে, তো যত সেন্টিমিটার গুলো আছে সবকটাকে মিটার কনভার্ট করলাম, এন্ড আফটার দ্যাট আই পুট দিস ভ্যালু ওভার হিয়ার, সো আই উইল গেট দ্য শিয়ার স্ট্রেস। এবার শিয়ার ফোর্স আর শিয়ার স্ট্রেস কিন্তু আলাদা। শিয়ার স্ট্রেস মানে স্যার ফোর্স পার ইউনিট এরিয়া, মানে ডিফর্মিং ফোর্স পার ইউনিট এরিয়া। Once we talk about the shear force, that means we are trying to find out basically stress into area. এটা ভুলবেন না, কারণ এখানে আমরা স্ট্রেস ইনটু এরিয়া করেই কিন্তু ফোর্সটা পেয়েছি, এন্ড দিস ফোর্স ইজ দ্য শিয়ার ফোর্স অর দ্য এক্সটার্নাল ফোর্স উই আর টকিং অ্যাবাউট। তাহলে এইটা কি ফোর্স স্যার, এটা হচ্ছে লিমিটিং ফোর্সটা, অর্থাৎ যতটা পর্যন্ত ফোর্স রাপচার করবে না ততটা, তার মানে আমাকে ওই এরিয়া, ওইটা বর্ডার লাইন ধরে নিয়ে আমাকে ওইটাকে ইউজ করতে জানতে হবে। হ্যাঁ, শিয়ার বললে ফোর্স না এরিয়া শুধু যদি শিয়ার বলে থাকে, শিয়ার অফ এ স্টিল অফ এত সেন্টিমিটার ইন ডায়ামিটার যেটা বলেছে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমাকে তো স্যার শিয়ার স্ট্রেসটা দিয়েই দিয়েছে নিউটন পার মিটার স্কয়ার, তার মানে এখানে দুটোই আমাকে ফোর্সই বার করতে বলেছে। If they ask you the shear is steel of bolt this much, that means they are asking for the shear force, not shear stress, কারণ shear stress তো আমি দেয়াই আছে, ঠিক আছে, shear stress এর ভ্যালু তো অলরেডি গিভেন, তো ওটা কেন বার করতে বলবে? ক্লিয়ার? ওকে, তো এইভাবে আমরা প্রবলেম গুলোকে করে থাকি, এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। এবার দেখো তোমাদের যেটা আসবে আর একটা টাইপের স্ট্রেস নিয়ে আমরা কথা বলবো। তাহলে দুরকম স্ট্রেস আমাদের শেখা হলো, একটা নর্মাল স্ট্রেস, তার আন্ডারে টেনসাইল কম্প্রেসিভ ছিল, আর আরেকটা শিখলাম আমরা শিয়ার স্ট্রেস অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। এবার আমরা শিখবো ভলিউমেট্রিক স্ট্রেস, 3 নম্বর। সো ইউ সি দ্য ভলিউমেট্রিক স্ট্রেস। আচ্ছা, যখন ভলিউমেট্রিক স্ট্রেসের কথা বলা হচ্ছে, দ্যাট মিনস উই টক অ্যাবাউট দ্য সিনারিও। ধরা যাক তোমার কাছে
ফর এক্সাম্পল একটা, আচ্ছা এটা আমি এভাবে না দেখি এভাবে দেখাচ্ছি, এনিওয়ে 1 মিনিট। ভলিউমেট্রিক স্ট্রেসটা আমরা এই সফটওয়্যারটা ইউজ করি, দ্যাট উইল বি বেটার। সাপোজ ধরা যাক তোমার কাছে একটা ভলিউম আছে, সো দিস ইজ দ্য ভলিউম, এটা তার সেন্টার। সো আমরা এই ভলিউমটাকে এইভাবে ইউজ করছি। এবার আমরা কি করছি, ধরা যাক এইটাতে আমরা একটা স্ট্রেস অ্যাপ্লাই করছি, সো দিস স্ট্রেস ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দিস ডাইরেকশন, এরম ভাবে। So we are giving this particular stress over this particular outside wall, মানে outside volume এর উপর এইভাবে স্ট্রেসটা দিচ্ছি, we are giving the stress like this. So you have seen the direction. তো তুমি বলবে স্যার এটা তো কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে, আপনি দেখুন একটু আগে আপনি পড়ালেন কম্প্রেসিভ স্ট্রেসে এইখানকার যে এরিয়াটা আছে মানে এইটার এরিয়ার সাথে এটা তো স্যার 90 ডিগ্রি, স্যার এটা তো 90 ডিগ্রি, স্যার এটা তো 90 ডিগ্রি হবে, এটা তো 90 ডিগ্রি হবে, এটা তো 90 ডিগ্রি হবে, এটা তো 90 ডিগ্রি, সো দিস অল আর 90 ডিগ্রি। তাহলে এটা তো কম্প্রেসিভ স্ট্রেস হয়। স্যার কম্প্রেসিভ স্ট্রেসে বা নর্মাল স্ট্রেসে স্যার ভলিউমটা চেঞ্জ হচ্ছিল না, স্যার আপনার যখন শিয়ার স্ট্রেসে যাচ্ছিলেন বা ট্যানজেনশিয়াল স্ট্রেসে আপনার ভলিউম চেঞ্জ হচ্ছিল না স্যার, ওখানে শেপ সাইজ এন্ড কনফিগারেশন ওয়াজ চেঞ্জিং। কিন্তু এই পার্টিকুলার স্ট্রেসে হ্যাঁ এটা আপনি নর্মাল টু দ্য সারফেস দিয়েছেন 100%, আপনার মনে হতেই পারে তাহলে এটা তো কম্প্রেসিভ স্ট্রেস হবে, কারণ ফোর্স ইজ গিভেন পার ইউনিট এরিয়া and which is perpendicular to the surface, because যেখানে আপনি ফোর্সটা দিয়েছেন সেটা তো নর্মাল টু দ্য সারফেস হচ্ছে। কিন্তু স্যার মজার ব্যাপারটা হচ্ছে দিস নট অনলি চেঞ্জিং দ্য শেপ সাইজ এন্ড কনফিগারেশন বাট অলসো ইটস চেঞ্জিং দ্য ভলিউম। স্যার ভলিউমটা চেঞ্জ হয়ে গেছে, আগে এত বড় ভলিউমটা ছিল সেখান থেকে এই ছোট্ট ভলিউমটা, এখানে ভলিউমটা স্যার চেঞ্জ হয়ে গেছে, কারণ আপনার আগে ভলিউম ছিল ভি, আর এইখানে এখন যে ভলিউমটা হচ্ছে সেটা হচ্ছে ভি মাইনাস ডেল্টা ভি। তার মানে এই যে ইয়েলো পোর্শন যেটা আপনি দেখছেন, সরি দিস ইয়েলো পোর্শন, এই যে পোর্শনটা দেখা যাচ্ছে স্যার এই পোর্শনের একটা ভলিউম আছে, দিস ভলিউম ইজ ডেল্টা ভি, তার মানে ওই ভলিউমটা কমে গেছে। সোজা কথায় গোদা বাংলায় বললে স্যার এই ভলিউমটা যদি আগে ধরা যাক 12, আমি কথার বলছি এত লিটার ছিল, তাহলে এখন সেটা V1 যেটা এইটার ভ্যালু V1 মানে এটা এসে গেছে ভি মাইনাস ডেল্টা ভি, তো এটা হয়ে গেছে স্যার 8 লিটার। তার মানে এই যে 4 লিটার মানে 12 - 8, এই যে 4 লিটার ভলিউম আপনি কম দেখছেন, এই ভলিউমটা কোথায় গেল স্যার, এই ভলিউমটা কম্প্রেস হয়ে গেছে, মানে এই ভলিউমটা নেই সামহাউ, এই ভলিউমটাই হচ্ছে ডেল্টা ভিটা, দ্যাট ডেল্টা ভি ইজ বেসিক্যালি 4 লিটার। তাহলে অ্যাপারেন্টলি সবসময় বুদ্ধি খাটিয়ে ফিজিক্স পড়তে হয়, বোকার মতো মুখস্থ করতে গেলে হবে না স্যার। ডেফিনিশন আমি কেন মুখস্থ করব, আমি এভাবে চিন্তা করব যে আমার যখন নর্মাল স্ট্রেস হয়েছিল শেপ সাইজ কনফিগারেশন চেঞ্জ হয়েছিল কেন, উইদাউট চেঞ্জ এনি ভলিউম স্যার। আমার যখন কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড টেনসাইল স্ট্রেস মানে নর্মাল স্ট্রেসের কথা, আমার যখন ট্যানজেনশিয়াল স্ট্রেস অর শিয়ার স্ট্রেস কথা বলেছিলাম, ওখানে আমরা বলেছিলাম স্যার ফোর্সটা ডিফর্ম করবে, ডিফর্মিং ফোর্স হবে, it will act tangentially but it will change the shape size and configuration of the body without changing the volume of the body। কিন্তু স্যার এখানে আপনার নর্মালি কাজ করেছে, তো মনেই হতে পারে স্যার এই স্ট্রেসটা কম্প্রেসিভ স্ট্রেস নয় কেন, কারণ কম্প্রেসিভ স্ট্রেসে তো ফোর্স ইজ অ্যাক্টিং নর্মাল টু দ্য সারফেস, কিন্তু কম্প্রেসিভ স্ট্রেসে আপনার ভলিউমটা চেঞ্জ হয়নি স্যার, এখানে ভলিউমটাই চেঞ্জ হয়ে গেছে। So initial volume was 12 liter, this is deteriorate or decrease to 8 liter, তার মানে 4 liter ভলিউম কমে গেছে স্যার, এটা কম্প্রেসিভ স্ট্রেস, perpendicular to the surface হলেও এটা হবে না, so this stress will be considered as the volumetric stress. So that means when the solid body undergoes a change in volume without any change in the geometrical shape, that means এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আগের সাথে এটা তফাৎটা কি হচ্ছে, when a solid body যেটা আছে its change its volume without change its geometrical shape size and configuration,
দেখো এই কথাটা বোঝার চেষ্টা করো স্যার, জিওমেট্রিক্যাল শেপ সাইজ কনফিগারেশন চেঞ্জ হয়নি, ভালো করে খেয়াল করে দেখুন, আগেও এটা একটা স্ফেয়ারই ছিল, এখনো এটা একটা স্ফেয়ারই আছে। তাহলে কোথায় আপনার জিওমেট্রিক্যাল শেপ সাইজ এন্ড কনফিগারেশন চেঞ্জ হলো? চেঞ্জ হলো না। সো বেসিক্যালি উইদাউট চেঞ্জিং ইট জিওমেট্রিক্যাল শেপ এন্ড সাইজ এন্ড কনফিগারেশনস, কিন্তু আগের গুলোতে নর্মাল স্ট্রেস, ট্যানজেনশিয়াল স্ট্রেস, স্যার তাতে কিন্তু জিওমেট্রিক্যাল শেপ সাইজ এন্ড কনফিগারেশন চেঞ্জ হয়েছিল উইদাউট চেঞ্জিং দ্য ভলিউম। ভলিউমটা চেঞ্জ হয়নি, কিন্তু শেপ সাইজ এন্ড কনফিগারেশন আগের দুটো স্ট্রেসে চেঞ্জ হয়েছিল। বাট স্যার এটাতে সেই চেঞ্জটা হয়নি। এটাতে কি চেঞ্জ হয়েছে? স্যার এটার ভলিউমটা চেঞ্জ হয়েছে, মানে ভলিউমটা কমে গেছে। আবার ঠিক উল্টো ভাবে দেখতে গেলে স্যার এটা যে শুধু কম্প্রেস করতে পারে তা না, স্যার উল্টোটাও হতে পারে। স্যার স্ট্রেসটা দেখা গেল ফর এক্সাম্পল এটা এই দিকে ফাংশন করি এরকম ভাবে, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস। যদি স্যার অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস এটা ফাংশন করে, সো ইন দ্যাট কেস আই ক্যান ইজিলি সে স্যার এটা অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস ফাংশন করেছে, আপনার ভলিউমটা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার শেষ সাইজ, শেপ সাইজ এন্ড কনফিগারেশন ডিড নট চেঞ্জ। এটা চেঞ্জ হয়নি স্যার, কারণ আগেও এটা স্ফেয়ার ছিল, এখন এটা স্ফেয়ারই আছে। তাহলে এবার আমরা রিয়েলাইজ করছি যে না স্যার, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হলেই মানে যে সেটা নর্মাল স্ট্রেস হবে এমন কিন্তু নয়। কারণ স্যার যদি দেখা যায় যে শেপ সাইজ এন্ড কনফিগারেশন এখানে দেখছি উইদাউট চেঞ্জ হচ্ছে, তাহলে তো স্যার সেটা, কারণ এখানেও তো আপনার টুয়ার্ডস দ্য সারফেস অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস আছে, তো টুয়ার্ডস দ্য সারফেস আপনি বলতেন টুয়ার্ডস দ্য সারফেস এন্ড পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হলে কম্প্রেসিভ হয়, স্ট্রেস হয়, মানে নর্মাল স্ট্রেসের একটা পার্ট, আর অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হলে টেনশিয়াল স্ট্রেস হয়, হুইচ ইজ অলসো এ পার্ট অফ দ্য নর্মাল স্ট্রেস। কিন্তু এখানে আপনি সেটা বলছেন, আপনি বলছেন ভলিউমেট্রিক স্ট্রেস, অথচ এটা তো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আপনি ফোর্সটাকে অ্যাপ্লাই করছেন, তাহলে কেন এটা নর্মাল স্ট্রেস হবে না? কেন এটা টেনশিয়াল বা কম্প্রেসিভ স্ট্রেসের আন্ডারে পড়বে না? এই কারণে পড়বে না, বিকজ স্যার এখানে শুধু পারপেন্ডিকুলারটা দেখলে হবে না, তার সাথে এটাও দেখতে হবে যে এই বডিটা শেপ সাইজ এন্ড কনফিগারেশনে কি চেঞ্জ হচ্ছে, ভলিউমটা কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। স্যার এখানে ভলিউমটাই তো চেঞ্জ হয়ে গেছে, ওখানে স্যার ভলিউমটা চেঞ্জ হয়নি, শেপ সাইজ এন্ড কনফিগারেশন ওয়াজ চেঞ্জড। আর এখানে ঠিক উল্টোটা হচ্ছে স্যার, ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, শেপ সাইজ কনফিগারেশন চেঞ্জ হচ্ছে না। সেই জন্য এই স্ট্রেসটার আর একটা নাম দিতে হবে স্যার, তখন এই স্ট্রেসটাকে আমরা বলে থাকি ভলিউমেট্রিক স্ট্রেস। ক্লিয়ার? আদিত্য ক্লিয়ার না? পাক্কা তো? দেখে নাও, ডাউট থাকলে বলো। ঋষিতা ক্লিয়ার? কার কোশ্চেন আছে বলে বলো, বলে বলো। আমার মনে হয় এটা ক্লিয়ার মোটামুটি। ক্লিয়ার না? ক্লিয়ার না? কার কোশ্চেন আছে বলে বলো। দুদিশমান ক্লিয়ার? আদিত্য, দুদিশমান বলো। ময়ূক ক্লিয়ার? অর্চিষ্মান ক্লিয়ার না? ক্লিয়ার না? বলে ফেলো। হ্যাঁ লিখছে সব বসে বসে। হ্যাঁ বুঝেছি। দুতিষ্মান ক্লিয়ার? আদিত্য বলে ফেলো ক্লিয়ার কিনা। সবসময় এটা মাথায় রাখবে যে স্যার ভলিউম চেঞ্জ, কনফিগারেশন, শেপ সাইজ চেঞ্জ, এই ইস্যুটাকেও মাথায় রাখতে হবে। শুধু নর্মাল টু দ্য সারফেস দেখলে হবে না, মানে এটা টুয়ার্ডস দ্য সারফেস আর অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস এইগুলো দেখলে হবে না, তার সাথে এটাও মাথায় রাখতে হবে। এটা যদি আমি মাথায় রাখি তাহলে আমার গুলিয়ে যাবে। তাহলে এই পার্টিকুলার কেসে আমরা যখন দেখছি তখন আমরা ওইটুকু, কেন শুনতে পাসনি কেন? বেসিক্যালি রেকর্ডিং এ তো পেয়েই যাবি তুই। এই দেখ তোর বেসিক্যালি যেটা আছে, তোর ভলিউম যেটা, সেই ভলিউমে যদি চেঞ্জ হয়, এখানে ভলিউমে চেঞ্জ হচ্ছে, তাহলে নর্মাল ফোর্সটা দিচ্ছে সেটা টুয়ার্ডস দ্য সারফেস অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস দেখলে হবে না স্যার, সেটা যে কোনো ভাবেই ফোর্সটা দিতে পারে, ট্যানজেনশিয়াল এখানে দেয়নি, কিন্তু আমার যেখানে ভলিউমে চেঞ্জ হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য শেপ সাইজ এন্ড কনফিগারেশন, কারণ শেপ সাইজ কোনো চেঞ্জ হচ্ছে না, এটাও স্ফিয়ার ছিল এটাও স্ফিয়ার আছে, তার মানে দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ভলিউম। ফার্স্টে যদি 12 লিটার ভলিউম থাকে আউটসাইড স্ফিয়ারটা, এখন ভলিউমটা কমে 8 লিটার হয়ে গেছে, তার মানে 4 লিটার ড্রপ করে গেছে ভলিউম। সো উই ক্যান ইজিলি সে দিস ইজ এ ভলিউমেট্রিক স্ট্রেস। সো ভলিউমেট্রিক স্ট্রেসটাকে আমরা এইভাবে মেজার করে থাকি। সো ডিফর্মিং ফোর্স বেসিক্যালি অ্যাক্টস অন দিস পার্টিকুলার সাইড। সো এ স্ট্রেস অফ রেশিও অফ দ্য ফোর্স
and area in a kind of pressure, সেইভাবে আমরা ভলিউমেট্রিক স্ট্রেসটাকে ডিনোট করে থাকি। তো এটা হচ্ছে আমাদের ভলিউমেট্রিক স্ট্রেস। স্যার ফোর্সটা পারপেন্ডিকুলার কেমন করে হবে? সার্কেলের সারফেসটা তো কার্ভ, কেন হবে না? এখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, কার্ভ তো কি হয়েছে, এখানে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে তো আমার সার্কেলের কার্ভ সারফেসের সাথে ওইটা পারপেন্ডিকুলারই যাচ্ছে। ইফ আই ড্র এ ট্যানজেন্ট ওভার হিয়ার, তাহলে তো আমার সার্কেলের কার্ভ সারফেসের সাথে ওটা পারপেন্ডিকুলারই হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র কর, আমার তো ওই পয়েন্টে ম্যাটার করবে না, এই পয়েন্টটা ম্যাটার করবে। সো দিস আর দ্য পয়েন্টস অ্যাকচুয়ালি গোয়িং টু ম্যাটার ফর মি। তো আমার তো এই পয়েন্টটা ম্যাটার করবে, ওই পয়েন্টে ওটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ক্লিয়ার হয়ে গেল? সো এইভাবে আমরা ভলিউমেট্রিক স্ট্রেসটা বুঝে গেলাম। সো এই জিনিসটাই যে ডিফর্মিং ফোর্স অ্যাক্টস অন এ বডি ফ্রম অল সাইডস, দেন করসপন্ডিং স্ট্রেস ডেভেলপড ইজ নোন অ্যাজ দ্য ভলিউমেট্রিক স্ট্রেস। এবার যদি একটা ব্লক থাকে, কেপ করা আছে, কমপ্লিটলি ইমার্সড ইন ওয়াটার, সো ন্যাচারালি আমার কি হবে না, হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাক্টস অন ইট। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা যেটা তোমরা পড়বে হাইড্রোস্ট্যাটিক্সে, তো ওটা তো একটা কাইন্ড অফ ভলিউমেট্রিক স্ট্রেস। ইটস বেসিক্যালি কাইন্ড অফ ভলিউমেট্রিক স্ট্রেস, বিকজ চেঞ্জ ইন ভলিউম হচ্ছে সেক্ষেত্রে যা প্রেসারটা দিচ্ছে সেটা। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস। ওকে, সবসময় জানবো এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সেটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ। So this is the way we can handle it. Microphone is very important. Without microphone class করানো খুব difficult, কেন রেসপন্স টাইম অনেক খেয়ে যায়। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে বোথ সাইডে, একটা সাইড আমার সাইড থাকলে হবে না, তোমাদের সাইডে প্রপার ইনফ্রাস্ট্রাকচার না থাকলে অনলাইনে ক্লাস খুব মুশকিল। প্রপার মাইক্রোফোন, প্রপার ল্যাপটপ, ট্যাবস এগুলো খুব দরকার। এবার স্ট্রেন, স্ট্রেন ব্যাপারটা মানে কি? স্ট্রেস তো বোঝা গেল। স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য কনফিগারেশন। তার মানে যখন স্ট্রেস আমি নিচ্ছিলাম স্যার, ভলিউমেট্রিক স্ট্রেসে উইদাউট চেঞ্জ ইন কনফিগারেশন ছিল, ভলিউম চেঞ্জ হচ্ছিল, অন্যগুলোতে চেঞ্জ ইন কনফিগারেশন হয়েছিল, নর্মাল স্ট্রেস অ্যান্ড ট্যানজেনশিয়াল স্ট্রেসে বা শেয়ার স্ট্রেসে। যখন আমরা স্ট্রেন যাব, সো এটার মানে হচ্ছে দিস ইজ এ কাইন্ড অফ ডিফর্মিং ফোর্স, দিস ইজ এ কাইন্ড অফ ডিফর্মিং ফোর্স। এই ডিফর্মিং ফোর্সটা অ্যাপ্লাই করা আছে, দিস ডিফর্মিং ফোর্স ইজ অ্যাপ্লাইড, এটা অ্যাপ্লাই করা আছে অন এ বডি, এটা একটা বডির উপর অ্যাপ্লাই করা আছে। সো দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য কনফিগারেশন, দেয়ার ইজ এ চেঞ্জ ইন কনফিগারেশন, চেঞ্জ ইন কনফিগারেশন। তো কিসে চেঞ্জ হয়েছে? কনফিগারেশনে চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ হওয়ার জন্য ওই বডিটাকে বলা হয় বডিটা স্ট্রেনড হয়েছে বা বডিটা ডিফর্মড হয়েছে। দ্যাট মিনস দিস বডি ইজ স্ট্রেনড অর দিস বডি ইজ ডিফর্মড। যখনই চেঞ্জ ইন কনফিগারেশন হচ্ছে সেটা, তার মানে আমরা যখন স্ট্রেনটাকে মেজার করছি, স্ট্রেনটাকে আমরা এইভাবে লিখি, এটা একটা রেশিও, সেটাকে আমরা বলি স্যার চেঞ্জ ইন কনফিগারেশন অফ দ্য বডি ডিভাইডেড বাই অরিজিনাল কনফিগারেশন অফ দ্য বডি। তোমাকে অনেক সময় অনেককে আমি দেখেছি এই ডেফিনেশন ইউজ করে না, ফার্স্টে লংগিটিউডিনাল স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন এগুলো লিখে দেয়, ওটা লিখলে হবে না। স্ট্রেনের ডেফিনিশন স্যার এটাই, চেঞ্জ ইন কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন, মানে বডিটার যতটা কনফিগারেশন চেঞ্জ হয়েছে বাই অরিজিনাল বডিটার যে কনফিগারেশন ছিল। এবার if we move by the types of strain, যখন আমরা types of strain এ যাচ্ছি, types of strain, so types of strain এ গেলে এইটার তিনটে ভাগ এসে যায়, মানে কয়েকটা ভাগ এসে যাবে। একটাকে বলা হয় নাম্বার 1, that is called longitudinal, longitudinal strain। তারপরে আরেকটা স্ট্রেন এসে যাবে, সেটা হচ্ছে ভলিউম স্ট্রেন বা ভলিউমেট্রিক স্ট্রেন। এবার এই লংগিটিউডিনাল স্ট্রেনটা যখন যাচ্ছে, এই যে চেঞ্জ ইন কনফিগারেশন কথাটা মেনশন হয়েছিল এইটা, তো এই চেঞ্জ ইন কনফিগারেশনটা এখানে কি হবে? লংগিটিউডিনাল, দ্যাট মিনস লেংথের চেঞ্জ, মানে সোজা কথায় ডেল্টা এল বাই এল। অর্থাৎ এই চেঞ্জটা এখানে স্যার লেংথের হবে। সো দিস ইজ দ্য লেংথ ইন চেঞ্জ বাই অরিজিনাল লেংথ।
আমি লেংথ ইন চেঞ্জ দেব কেন? আমি লঙ্গিটিউডিনাল স্ট্রেন নিচ্ছি, সেই জন্য লেংথ ইন চেঞ্জ দেব বাই অরিজিনাল লেংথ। যখন আমি ভলিউমেট্রিক স্ট্রেনে যাব তখন আমি সেটাকে স্যার এইভাবে লিখবো, তখন আমি এটাকে লিখবো ডেল্টা ভি বাই অরিজিনাল ভি, এইটা। এখন মুশকিলটা হচ্ছে, সরি, এটা মাইনাসটা কেন আসে বা কখন আসে সেটা আমরা বলছি, আগে আমরা এইটুকু জানি। অর্থাৎ দিস ইজ মাই চেঞ্জ ইন ভলিউম, এখানে আমি বলেছি চেঞ্জ ইন কনফিগারেশন। স্যার যদি ভলিউমে হয় তাহলে তো ভলিউমই কনফিগারেশন চেঞ্জ হবে, যদি লেংথে হয় তাহলে লেংথে কনফিগারেশন চেঞ্জ হবে। তো চেঞ্জ ইন কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন ঠিকই আছে, আমার যদি লেংথে চেঞ্জ হয় তাহলে আমি বলবো লঙ্গিটিউডিনাল স্ট্রেন, যদি ভলিউমে চেঞ্জ হয় তাহলে আমি বলবো ভলিউমেট্রিক স্ট্রেন, এরকম ভাবে। তাহলে আর একটা গেল। স্যার এ বাদ দিয়েও আর একটা হতে পারে, সেটা 3 নম্বর, সেটাকে আমরা বলে থাকি শিয়ার স্ট্রেন। যখন আমি শিয়ার স্ট্রেনের দিকে তাকাচ্ছি, এই শিয়ার স্ট্রেন কথাটার মানেটা হচ্ছে স্যার এই জিনিসটা চেঞ্জ ইন লেংথ বাই অরিজিনাল লেংথই হয়, কিন্তু এইটা এতটাই ছোট যে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি ট্যান ফাই। এবার এই অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয় তাহলে উই ক্যান সে দ্যাট ট্যান ফাই ইজ অলমোস্ট ইকুয়াল টু ফাই। তো এটা আমরা ফাই দিয়ে মেনশন করে দেব। তো তাহলে শিয়ার স্ট্রেনের সাথে লঙ্গিটিউডিনাল স্ট্রেনের তফাৎটা কি? স্যার তফাৎ একটাই, সেটা হচ্ছে এখানে যে ফোর্সটা আপনি দিয়েছিলেন, মানে এখানে যে চেঞ্জটা হয়েছিল সেটা হচ্ছে অ্যালং দ্য লেংথ, মানে এরকম একটা লেংথ আছে, সেই লেংথটা এখান থেকে বেড়ে ধরা যাক এরকম একটা লেংথ হলো, তাহলে আমার কতটা বাড়লো? এইটা হলো স্যার আমার ডেল্টা এল। সো যখন লেংথটা এইভাবে বাড়ছে তখন সেই জিনিসটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল স্ট্রেন। কিন্তু যখন শিয়ার স্ট্রেনে থাকে তখন এটা কি হয় না, ধরা যাক একটা বই আছে, তো এখানে একটা তুমি ফোর্স দিয়েছো, তো এই পোর্শনের যে এরিয়াটা, সো দিস এরিয়া ইজ এ, তাহলে তুমি ওপরের পোর্শনে সেই জিনিসটাকে তুমি লিখছো শিয়ারিং স্ট্রেস, সো এটাকে তুমি বলছো শিয়ারিং স্ট্রেস, সেটাকে তুমি লিখছো এফ বাই এ। এফ মানে আমি বলতে চাইছি ডিফর্ম ফোর্সটা, মানে যে ডিফর্ম ফোর্সটা তুমি অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, পার ইউনিট এরিয়া। এবার দেখেছি এর জন্য এটা এরকম ভাবে খুলে গেছে, মানে এরকম ভাবে তেঁচড়া ভাবে এসছে, মানে এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম চলে গেছে, দিস ইজ দ্য ওয়ে, পুরো জিনিসটা এই শেপে এসছে। তো যদি এটা এই শেপে এসে থাকে তাহলে এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখছো এটাই হচ্ছে ফাই, মানে এইটুকু তোমার যেটা এক্সট্রা এলো সেটাই হচ্ছে তোমার ডেল্টা এল। এখন এই এলটা তাহলে কোনটা? স্যার এইখানে কিন্তু ওইখানে ওই জিনিসটা খাটে না, মানে এই অরিজিনাল লেংথ বলতে আমরা যেটা বলি অ্যাকচুয়ালি স্যার কি হয়, স্যার এখানে আমরা যদি দেখি ওরকম ভাবে দেখো না, কারণ এই জিনিসটার লেংথটা ধরো এল আছে, আর এখানকার লেংথটা ধরো তোমার একটা এল ড্যাশ, আমি কথার কথা বলছি, তো আমি যদি এল ড্যাশ মাইনাস এলটা নিয়ে থাকি তাহলে আমি ডেল্টা এল পাবো। তো ওই ডেল্টা এলটা ওখানে বসাই, তাহলে ওই ভ্যালুটা আমার এসে যাবে বেসিক্যালি সাইন ফাই। এটা সাইন ফাই দিয়েও করানো যায়, ট্যান ফাই দিয়েও করানো যায়। সো আমি এই ভ্যালুটাকে, যেহেতু এটা সাইন ফাই এসছে, তো আমি সাইন ফাই এর ভ্যালুটাকে ইজিলি লিখতে পারি সাইন ফাই ইজ টেন্স টু ফাই, বিকজ ফাই টেন্স টু 0। যারা লিমিটটা করে নিয়েছে তারা এটা ইজিলি বুঝে যাবে যে ফাই এর ভ্যালুটা টেন্স টু 0 তখনই হয় যখন ফাই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, তখন সাইন ফাই ইজ ইকুয়াল টু ফাই হয়। সাইন ফাই টেন্স টু ফাই কখন হবে? যখন ফাই টেন্স টু 0। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো এই যে এল ড্যাশ মাইনাস এল, এল ড্যাশ কোনটা? এই লেংথটা, এল কোনটা? এটা। তাহলে ফোর্স দেওয়ার জন্য আমার এই লেংথটা চেঞ্জ হয়েছে। তো আমার এই যে লেংথটা আছে, মানে আমি যদি ধরি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা বি, তাহলে আমি তো বলতে পারি স্যার এসি লেংথটাই তো ট্রান্সফার হয়ে সিবি হয়েছে। আমার যে লেংথটা এসি ছিল সেটাই তো ট্রান্সফার হয়ে সিবি হয়েছে, তার মানে এই লেংথটা ওপর থেকে আপনি ট্যানজেনশিয়ালি ফোর্সটা দিয়েছেন, মানে ইউ হ্যাভ গিভেন দ্য ফোর্স ইনটু দিস ডাইরেকশন, তার জন্যই তো এই চেঞ্জটা হয়েছে, এখানে এই ডাইরেকশনে ফোর্স দিয়েছে। ফোর্স দেওয়ার জন্যই আপনার বেসিক্যালি এই যে লেংথটা আছে এই লেংথটা কিন্তু আপনার চেঞ্জ হয়েছে, এইটা এরম ভাবে এসে গেছে। তার মানে আপনি এইটা বাই এইটা করে আপনি, সরি এইটা বাই এইটা না,
আমরা যেটা করি বেসিক্যালি ট্যানটা দিয়ে দেখাই, নাহলে এখানে বুঝতে তোমাদের অসুবিধা হবে। এটা তো সাইন আসবে না, দাঁড়া 1 মিনিট, এখানে জায়গাটা একটুখানি ছোট হয়ে গেছে, দাঁড়া। এবার তাকাও স্যার, এই লেংথটাই এই লেংথে এসছে ঠিক কথাই, কিন্তু আপনি যখন এইখান থেকে এই যে টোটাল পোর্শনের উপর ট্যানজেনশিয়ালি ফোর্সটা দিয়েছিলেন, তখন এই পোর্শনটা মানে ট্যান দিয়ে তোমরা করো, তাহলে মানে আমার এই এবি বাই এসি দিস কাম ডাউনস টু ট্যান ফাই which is equal to 5। এটা কখন হয় স্যার? যখন আমার phi tends to 0, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যখন খুব ছোট হয়। তো শিয়ারিং স্ট্রেস ব্যাপারটার মানে হচ্ছে এই যে জিনিসটা আপনি লিখেছেন এই ডেল্টা এল বাই এল, সেটার মানে হচ্ছে আমার এখানে চেঞ্জ ইন লেংথ যতটা হয়েছে এই পোর্শনে, এটা আমার ছিল না, এখন হয়েছে, আর এইখানে আমার অরিজিনাল লেংথ যতটা আছে, এটা কিন্তু শিয়ারিং স্ট্রেস দেওয়ার সময় এইভাবে আমরা জিনিসটা ধরে থাকি, মানে এই লেংথটা বা এই লেংথটা করে আমরা অ্যাঙ্গেলটা বার করি এবং এটাকে আমরা অ্যাঙ্গেল হিসাবেই ট্রিট করে থাকি। তাহলে আমি যখন শিয়ারিং স্ট্রেস কথাটা, শিয়ারিং স্ট্রেন কথাটা লিখছি, সেখানেও আমি ডেল্টা এল বাই এল লিখছি, যখন লংগিটিউডিনাল স্ট্রেন লিখছি সেটাতেও ডেল্টা এল বাই এল লিখছি। দুটোর মধ্যে তফাৎ এটাই যে যখন আমি লংগিটিউডিনাল স্ট্রেনের কথা বলবো তখন আমার চেঞ্জ ইন লেংথটা হচ্ছে এই ডাইরেকশনে যাবে। দ্যাট মিনস আমার এই লেংথটা ছিল এল, আর সেখান থেকে লেংথটা বেড়ে ডেল্টা এল বেড়েছে, তাহলে এল প্লাস ডেল্টা এল, এটা হচ্ছে আমার টোটাল লেংথ। আর শিয়ার স্ট্রেন যখন বলবো তখন বেসিক্যালি লেংথটা এই সাইডে, মানে দিস ইজ মাই চেঞ্জ ইন লেংথ বাই দিস অরিজিনাল লেংথ, মানে আমার যতটা লেংথে চেঞ্জ হয়েছে, মানে আগে যতটা ছিল আর এখন যতটা, মানে চেঞ্জ ইন লেংথটা ওই ছোট্ট পোর্শনটা। কেন ছোট্ট পোর্শনটা? দেখো তোমার এইটাই বেসিক্যালি কি হয়, এখানে কিভাবে জিনিসটা আসে দেখো, এটা এল ড্যাশ। তো অ্যাকচুয়ালি তুমি বলতে পারো স্যার এসির যে লেংথ সেটাই তো অ্যাকচুয়ালি সিবি হয়েছে, অর্থাৎ এটা এল ছিল এটা এল ড্যাশ হয়েছে, তাহলে আপনি এই চেঞ্জ ইন লেংথটা, কারণ এটা অ্যাপ্রক্সিমেশনে করে লেখা হয় যে এই লেংথটাই তার মানে ডেল্টা এল, অর্থাৎ এই ডেল্টা এল আর মানে এল ড্যাশ আর এল এর থেকে যদি সাবট্রাক্ট করো তাহলে তুমি এটা পাবে। তুমি বলবে এটা তো হওয়ার কথা না, এটা তো আমার বেসিক্যালি ভায়োলেট করেছে, মানে এটার লেংথ যদি, মানে এটা হওয়া উচিত ডেল্টা এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ড্যাশ স্কোয়ার। আমি যদি পাইথাগোরাস থিওরেম ইউজ করি, হ্যাঁ পাইথাগোরাস ইউজ করলে এটাই হয়, কারণ এইটা এল স্কোয়ার এটা ডেল্টা এল স্কোয়ার, এটার থেকে আমি এল ড্যাশ স্কোয়ারটা পাই। কিন্তু আমি যদি অ্যাপ্রক্সিমেশনে যাই, তাহলে অ্যাপ্রক্সিমেশনে গেলে দেখবো যে আমার এই ডেল্টা এল মানেটা যেটা আসে, মানে ডেল্টা এল স্কোয়ার, সো দিস ইজ বেসিক্যালি এল ড্যাশ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই জিনিসটা, এই যে ডিফারেন্সটা, এটা এতটাই ছোট এল ডেল্টা, তার মানে এই ডেল্টা এলটা বলতে আমরা এইটা ডিফারেন্সটাকে বোঝাই। সো দিস ইজ বেসিক্যালি ডিফারেন্স, অর্থাৎ এল ড্যাশ মাইনাস এল করে এই মানে স্কোয়ার করলে যে ডিফারেন্সটা আসে সেইটা হচ্ছে এই ডেল্টা এল, এটা বোঝা যায়। কারণ এটা খুব ছোট ভ্যালুর জন্য এটা করা যায়। এটা যখন বাইনোমিয়াল থিওরেম যারা পড়ে নিয়েছো তারা এটা জানবে যে এটা কিভাবে আসে, বাট অ্যাকচুয়ালি ইটস এ কনসেপ্ট অফ বাইনোমিয়াল থিওরেম। তো ম্যাথসে যদি বাইনোমিয়াল থিওরেম না জানা থাকে তাহলে এটা ধরতে পারবে না, বাট ফর দ্য টাইমিং জাস্ট এইটুকু জেনে রাখো যে এই এলটাই অ্যাকচুয়ালি বেড়ে এল ড্যাশ হয়, এবং এই এল ড্যাশ মাইনাস এল এই দুটোর যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার এবি। So once we talk about the AB, that means we are taking basically delta L, এই ডিস্টেন্সটাই আমরা নিয়ে থাকি। সো সেই ডেল্টা এল বাই এল করলে যেটা আসে সেটাই হচ্ছে তোমার শিয়ার স্ট্রেন। এইভাবে তুমি শিয়ার স্ট্রেনটা বার করো। অ্যাপারেন্টলি এটা একটু মানে কিভাবে এলো সেটা বুঝতে একটু অসুবিধা হবে যদি না বাইনোমিয়ালের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো বাইনোমিয়াল যখন পড়বে তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বাট এইটুকু জেনে রাখো যে এল ড্যাশ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা যদি করো you will get delta L square, and that delta L is this portion, and that best portion you are getting this minus this, এইটা থেকে এটা মাইনাস করলে যেটা হয় সেটা এইটা, এইভাবে জিনিসটা বার করা। সো এখানে তুমি শেয়ার স্ট্রেনটা বুঝে গেলে, এইটা হচ্ছে তোমার শেয়ার স্ট্রেনের কনসেপ্ট। তাহলে আমার কি কি 3 রকম স্ট্রেন আমাদের পরিষ্কার করে দেওয়া হয়ে গেল সমস্ত কিছু। এবার আমরা দেখবো হুকস ল বলে একটা ল আছে, সেই হুকস লটাতে আমরা ঢুকবো। So we'll go to the Hooke's law. আর একটা জিনিস শিখে রাখা উচিত, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট ব্যাপারটা কি। হোয়াট ডু ইউ মিন বাই ইলাস্টিক লিমিট?
তোমাকে যদি বলে কেউ ইলাস্টিক লিমিট, মানে যে পর্যন্ত ইলাস্টিটিটা শো করবে সেটাই আমার ইলাস্টিক লিমিট। তার মানে এটা বলতে পারা যায় যে আপার লিমিট, দিস ইজ দ্য আপার লিমিট অফ দ্য ডিফর্মিং ফোর্স, upper limit of the deforming force, up to which, যে পর্যন্ত, up to which if deforming force is withdrawal, মানে আমি যদি তুলে নিই, then the body will come back to its original position. The body will regain its original configuration, shape and size. Original configuration, shape and size. তার মানে ধরা যাক একটা বডি আছে এরকম, তুমি এটার উপর একটা ফোর্স দিয়েছো, সেই ফোর্সটা হচ্ছে 6 নিউটন। তো দেখা যাচ্ছে বডিটা ডিফর্ম হলো না, তার মানে আমার স্ট্রেসটা 0, কিচ্ছু হচ্ছে না। এবার আমি বডিটার উপর ফোর্স দিয়েছি 10 নিউটন, বডিটা ডিফর্ম হয়ে এই বডিটা এরকম একটা শেপ নিল। এবার তুমি 10 নিউটন উইথড্র করলে, মানে বেসিক্যালি ইউ জাস্ট উইথড্র দা 10 নিউটন, এটা হচ্ছে মাইনাস দিলাম, মানে উইথড্র করলাম, বডি আবার আগের পজিশনে ফিরে এলো। অর্থাৎ দিস ইজ কল্ড রিগেন ইটস অরিজিনাল শেপ। সো রিগেন করল অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ। তো এই যে ঘটনা ঘটলো, এই যে শেপ, সাইজ এন্ড কনফিগারেশনটা ফিরে পেলো, তার মানে ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা বলতে পারি ইট হ্যাজ এ লিমিট, ইলাস্টিক লিমিট আপ টু 10 নিউটন ফোর্স। বাট যদি দেখা যায় যে বডিটার ওপর আমি 12 নিউটন দিয়েছি বা 13 নিউটন ফোর্স দিয়েছি, সো দেখা গেল দুটো অকেশন হতে পারে স্যার, এক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে। এক, বডিটা টিয়ার হয়ে গেল বা ব্রেক করে গেল, এটা হয়ে গেল। তার মানে তো স্যার 100% the body is not going to come back to its original position because you have exceeded, তার মানে কি 10 নিউটন পর্যন্ত হচ্ছে এর ইলাস্টিক লিমিট। Up to 10 Newton, if you apply the force over the body will regain its original shape, size and configuration. But beyond this, if you apply this force, suppose 13 Newton you have applied, so in that case sir, tear and break will take place, body will never ever come back to its original shape, size and configuration. আরেকটা যেটা হতে পারে স্যার, ইন দিস কেস 13 নিউটনে স্যার বডি উইল 30% কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ, সাইজ এন্ড কনফিগারেশন, স্যার এটাও হতে পারে। সো দ্যাট মিনস আপনার ইলাস্টিক লিমিট মোরাললেস আমরা সেটাই বলে থাকি যে বডি এখানে আমার 50% এরও নিচে ব্রেক করছে, তার মানে আমার 30% ইলাস্টিসিটি, 70% প্লাস্টিক্স। দ্যাট মিনস আপার লিমিট হচ্ছে ইলাস্টিক লিমিট, সেটাই যেখানে আমি দেখবো যে বডি উইল নেভার এভার ট্রাই টু রিব্যাক ইটস অরিজিনাল শেপ, সাইজ এন্ড কনফিগারেশন। দুটো হতে পারে স্যার, 13 নিউটনে আইদার বডিটা টিয়ার করে যেতে পারে বা ব্রেক হয়ে যেতে পারে, অর বডি মে কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ বাট অ্যাট দ্য টিউন অফ 30%। তো 100% ছিল ফার্স্টে, after that if you apply this force 13 Newton, then you see either the body has tear or torn apart or maybe broken, or it has come back 30%, come back to its original shape, size and configuration. So এই 10 নিউটন অবধি কিন্তু বডিটা রিগেন করছে ইটস, মানে if you withdraw this particular force of 10 Newton, then you will find that the body will come back to its original shape, size and configuration. So this way you can say that as a 10 Newton টা হচ্ছে আমার elastic limit of this particular body, মানে upper limit of the deforming force. That means this 10 Newton, up to 10 Newton we can deform the body, and if we withdraw the 10 Newton, the body will come back to its original position, shape, size and configuration. But beyond that, if you apply the force, I mean talking about the deforming force, sorry sir, body will not come back. Either it will tear, break, or even if it comes back maybe 30%, 40% or 60%, but not at the tune of 100%. সো যতক্ষণ পর্যন্ত বডিটাকে আবার আগের পজিশনে আমি ফিরিয়ে আনতে পারছি যে ফোর্সটা দিয়ে, সেটাই হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। সো দিস ইজ বেসিক্যালি দ্য আপার লিমিট অফ দ্য ডিফর্মিং ফোর্স, আপ টু হুইচ if the deforming force is withdrawn, then the body will regain its configuration, shape and size. এটাকে আমরা বলে থাকি ইলাস্টিক লিমিট।
So next we'll go to the Hooke's law, that what exactly we mean by Hooke's law, and also we will see elastic moduli. So what do you mean by Hooke's law and elastic moduli? Sir, Hooke's law basic যে ফান্ডাটা, সেই Hooke's law ফান্ডাটা হচ্ছে যে আমার স্ট্রেস আমরা জানি, স্ট্রেন আমরা জানি। স্ট্রেনটাকে আমরা লিখেছি চেঞ্জ ইন কনফিগারেশন, চেঞ্জ ইন কনফিগারেশন এইটা দিয়েছি বাই অরিজিনাল কনফিগারেশন, এইটা আমরা লিখেছি বেসিক্যালি স্ট্রেন। স্ট্রেস যখন লিখেছি তখন আমরা লিখেছি ডিফর্ম ফোর্স, যে ফোর্সটা ডিফর্ম করছে মানে ডিফর্ম ফোর্স, and that deformed force can be sir restoring hote pare, that can be restoring, that can be external, je kono hote pare sir. So divided per unit area, tale this is basically the way we have defined the stress factor, this is the way we have defined the strain factor. তো আমরা দেখি স্যার এই স্ট্রেস আর স্ট্রেনের এই যে জিনিসটা, এই পুরো জিনিসটা বেসিক্যালি প্রপোর্শনাল হয়, মানে স্ট্রেস প্রপোর্শনাল থাকে স্ট্রেনের সাথে, এই জিনিসটাই হুকস। সো দ্যাট মিনস উই ক্যান সে আমরা যখন কোনো মডুলাস, তাহলে ইলাস্টিক মডুলি ব্যাপারটা কি স্যার? ইলাস্টিক মডুলি হচ্ছে এই স্ট্রেস বাই স্ট্রেনের যে রেশিওটা, অর্থাৎ ইলাস্টিক মডুলি এই যে জিনিসটা আমরা বলছি। সো দিস ইলাস্টিক মডুলি মানে হচ্ছে আমার এই স্ট্রেস বাই স্ট্রেনের যে রেশিওটা, সো ইটস এ কনস্ট্যান্ট। সো উই ক্যান সে দিস ইজ বেসিক্যালি এ কনস্ট্যান্ট। তাহলে আমরা যখন এইটাই হচ্ছে হুকস ল, স্ট্রেস উইল বি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। সো ইফ ইউ ডু উইদিন এ সার্টেন লিমিট, এই লিমিটটাকে আমরা প্রপোর্শনাল, সবসময় যে স্ট্রেস প্রপোর্শনাল হবে তা নয় স্যার, উইদিন প্রপোর্শনাল লিমিট আমরা যখন প্রপোর্শনাল লিমিটটাকে খেয়াল রাখছি, সো উইদিন দ্য প্রপোর্শনাল লিমিট that we can say that our stress and strain which is given by some external deform force on a particular body, so this particular ratio will be constant, or you can say that stress is directly proportional to strain within the proportional limit, not everywhere. Proportional limit পর্যন্তই stress will be proportional to strain হবে, এবং ইলাস্টিক মডুলি হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেটা হুকস ল থেকে আমরা পাই। দ্যাট মিনস দিস ইলাস্টিক মডুলি মানে স্ট্রেস বাই স্ট্রেনের যে রেশিও, and this is constant. Why? Because we have seen that within the proportional limit stress is directly proportional to strain. So that is basically your Hooke's law. Now we see এই যে স্যার ইলাস্টিক মডুলি যেটা পাওয়া গেল, মানে দিস ওয়ান which is actually we consider as a constant, তো এটার কি কি টাইপ হতে পারে? So then we will see the types of modulus. এটার কি কি টাইপ হয় of elasticity? Once we talk about the types of modulus of elasticity, তাহলে ফার্স্ট আমার যেটা আসবে সেটা হচ্ছে ইয়ং মডুলাস। This is called Young's modulus. এই ইয়ং মডুলাসটাকে আমরা y দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এটার মানে হচ্ছে এই y means it is also a kind of modulus of elasticity, কারণ আমরা একটু আগেই দেখেছি মডুলাস অফ ইলাস্টিসিটি অনেক ধরনের হতে পারে। তাহলে এখানে হবে স্যার f বাই a ডিভাইডেড বাই আমার লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা যাবে। স্যার এই যে এই জিনিসটা, এটা একটা স্ট্রেন, দিস ইজ এ স্ট্রেন, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রেস। স্যার এই পার্টিকুলার স্ট্রেনটা হবে আপনার লঙ্গিটিউডিনাল স্ট্রেন, দিস ইজ ইয়োর লঙ্গিটিউডিনাল স্ট্রেন, কারণ আপনার চেঞ্জ ইন লেংথ হয়েছে বাই অরিজিনাল লেংথ উইদাউট চেঞ্জিং দ্য কনফিগারেশনস। ভলিউম কোনো এখানে স্যার চেঞ্জ হচ্ছে না, আপনার খালি সাইজ শেপ কনফিগারেশনে চেঞ্জ হচ্ছে। আর এই পার্টিকুলার পোর্শনে এই যে ফোর্স, যে ফোর্সটা দেয়া হয়েছে,
সেই ফোর্সটা অ্যাপ্লাইড করেছে, মানে স্যার এটা নর্মাল ফোর্স হতে পারে ইন দ্যাট পার্টিকুলার কেসে। সো দিস উই সে বেসিক্যালি এই স্ট্রেসটা হচ্ছে স্যার তার মানে ডেফিনেটলি আপনার নর্মাল স্ট্রেসে যাবে। অর্থাৎ এই ফোর্স পার ইউনিট এরিয়ার স্ট্রেস হবে, কি ধরনের স্ট্রেস হবে সেটাও তো জানতে হবে। এমনি স্ট্রেস লিখতে, স্ট্রেস তো স্যার অনেক রকমের হয়, একটু আগেই দেখলাম। স্যার এটা নর্মাল স্ট্রেস হতে হবে, মানে দিস ফোর্স উইল অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এরিয়া, এই ফোর্সটা এই সারফেস এরিয়ার সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, তবেই আমি এটাকে ইয়ং মডুলাস বলতে পারি। অর্থাৎ আমাকে যখন এই ফোর্সটা দিচ্ছে স্যার, নর্মাল স্ট্রেস মানে এর আন্ডারে দুটো স্ট্রেস হতে পারে স্যার, একটা হতে পারে টেনসাইল আর একটা হতে পারে কম্প্রেসিভ, যেটা আমরা একটু আগেই পড়লাম। তাহলে যখনই আমাকে কেউ বলছে ইয়ং মডুলাসের ব্যাপার, তার মানে স্যার এই জিনিসটা আমরা ইয়ং মডুলাস থেকে বুঝতে পারি। এটা হচ্ছে ইয়ং মডুলাসকে বোঝার উপায়। এবার স্যার মডুলাস অফ ইলাস্টিসিটি আরেক ভাবেও রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে বলে বাল্ক মডুলাস। এটা তোমরা পড়েছো সাউন্ডে, 9-এ যারা বা 10-এ ফাউন্ডেশন কোর্স করেছো তারা এটা জানো, বাল্ক মডুলাস কি। এই বাল্ক মডুলাসের ব্যাপারটা কি হয় না, বাল্ক মডুলাসে এই জিনিসটাও স্যার একই ব্যাপার, কিন্তু এখানে একটু জিনিসটা ডিফার করবে, কারণ এখানে স্যার ভলিউমের মাধ্যমে আমরা ডিনোট করে থাকি। দ্যাট মিনস এই জিনিসটাকে যেভাবে আপনি ডিনোট করছেন সেই বাল্ক মডুলাসকে, এটাকে আমরা ফোর্স পার ইউনিট এরিয়া যেটা আছে সেটা ঠিকই থাকবে, কিন্তু এইখানে স্যার ডেল্টা ভি বাই ভি এসে যায়, এবং এখানে একটা মাইনাস সাইন আসবে। নাও হোয়াই দিস মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা কেন এলো? তার কারণ হচ্ছে স্যার একটু আগে আমরা যখন ভলিউমেট্রিক স্ট্রেসের কথা বলছিলাম বা ভলিউম স্ট্রেস, এখানে আমরা দেখেছি স্যার এরম একটা ছিল, এখান থেকে আপনি বাড়িয়ে এরম করলেন বা কমিয়ে করলেন, এখান থেকে আপনি ফোর্সটা এইভাবে দিয়েছেন। সো এই যে স্ট্রেসটা দিয়েছেন, আপনার ভলিউম কত ছিল, ধরুন ভি ভলিউম ছিল, সেখান থেকে আপনি V1 এ এলেন, তাহলে আপনার ভলিউমটা কমে গেল, মানে V1 দ্যাট ইজ লেসার দেন ভি। তাহলে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, মানে আপনি চেঞ্জ ইন ভলিউম যদি দেখেন, তার মানে কি লিখবেন, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। তাহলে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম করলে স্যার এটা তো নেগেটিভ আসবে, এটা তো পজিটিভ আসতেই পারে না, কারণ আপনার ফাইনাল ভলিউম তো ছোট, আপনার এইটা ছোট ভলিউম, এটা বড় ভলিউম। তাহলে ইফ ইউ সাবট্রাক্ট স্মলার কোনো কোয়ান্টিটি বিগার থেকে, তাহলে তো আপনার নেগেটিভ আসবে। সো ফাইনাল ভলিউম সাপোজ ধরা যাচ্ছে 5 লিটার, এখানে ইনিশিয়াল ভলিউম 10 লিটার, তো 5 - 10 করলে -5 আসবে, সো ইট উইল বি নেগেটিভ। সো ডেল্টা ভি উইল বি নেগেটিভ, সেই জন্য আমরা এখানে একটা স্যার মাইনাস দিই। এবার তুমি বলবে তাহলে তাই যদি হয় স্যার, তাহলে যদি আমার ভলিউমটা বাড়ানো হয় এরম ভাবে, তাহলে কেন নেগেটিভ আসবে? সেখানে তো ফাইনাল ভলিউম গ্রেটার। সো ইন দ্যাট কেস যদি আমি ধরা যাক আমার ভলিউম V1 ছিল, আমি এক্সপ্যান্ড করেছি, সো আমার ইন দিস কেস V উইল বি গ্রেটার দেন V1, সো ভিটা কি হবে, ভিটা হবে আমার ফাইনাল ভলিউম, আর V1 টা হবে আমার ইনিশিয়াল ভলিউম। ইন দ্যাট কেস আমার V1 টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, ভিটা হচ্ছে ফাইনাল ভলিউম, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে ডেল্টা ভি এখানে কি হবে, এখানে পজিটিভ হবে। তাই হওয়া উচিত, কারণ আপনি যখন ছোট ভলিউমটাকে বাড়াচ্ছেন, তো আপনার ফাইনাল ভলিউম এসে যাচ্ছে ভি, তো ফাইনাল ভলিউম ইজ বিগার দেন দ্য ইনিশিয়াল ভলিউম দ্যাট ইজ V1, তো আপনার ডেল্টা ভি পজিটিভ হবে। তাহলে স্যার এখানে নেগেটিভ সাইনটা হওয়ার কথা না, না হবে। কেন হবে? বিকজ স্যার এই যে ফোর্স বাই এরিয়া যেটা লেখা হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি প্রেশার। তো ফার্স্টের ক্ষেত্রে এটা যদি পজিটিভ হয়, প্রেশারটা স্যার নেগেটিভ হয়ে যাবে। তার কারণ হচ্ছে স্যার প্রেশারটা, ভলিউমটা যদি বাড়ে তাহলে তো স্যার প্রেশারটা কমে যাচ্ছে। তার মানে আপনার এই যে প্রেশারটা, মানে কি, এখানে তো অ্যাকচুয়ালি ডেল্টা পি, মানে প্রেশারের যতটা চেঞ্জ হয়েছে, সো আপনার নিউমারেটরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, যখন আপনার ডিনোমিনেটরটা, ইফ ইট ইজ পজিটিভ, দ্য denominator, if it is positive because your volume is expanding, that means the volume is increasing, at that time your delta P will become negative, so the total portion becomes negative. So if you just take a look over the entire bulk modulus, you will find that numerator টা যখন নেগেটিভ হচ্ছে, তখন ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে যাচ্ছে, সো টোটালটা সবসময় স্যার বাল্ক মডুলাসের নেগেটিভই হবে।
আর যখন নিউমারেটরটা পজিটিভ হচ্ছে, when the delta p is positive, এইটা যখন পজিটিভ হচ্ছে তখন আপনার ডেল্টা ভি বাই ভি, এই ডেল্টা ভিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এন্টার থিংস বিকামস অলওয়েজ নেগেটিভ ইন বাল্ক মডুলাস। তার কারণ আপনার ভলিউমটা যখন বাড়ছে, প্রেসারটা কমে যাচ্ছে, ভলিউমটা যখন কমছে, সো আপনার ডিনোমিনেটর নেগেটিভ হলে কি হবে স্যার, নিউমারেটরটা তখন পজিটিভ, মানে একবার নেগেটিভ একটা পজিটিভ, এই জন্য পুরো জিনিসটা আপনার সবসময় নেগেটিভ থাকছে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইট হ্যাজ টু বি ইন্টারপ্রেটেড ইন কেস অফ বাল্ক মডুলাস। এবার আরেকটা মডুলাস আছে নাম্বার 3, সেটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি। দিস ইজ কল্ড মডুলাস অফ রিজিডিটি। এটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করে থাকি, দিস মডুলাস অফ রিজিডিটি। স্যার এটাতেও কি হয়, ওই এফ বাই এ যেটা সেটাই থাকে, কিন্তু এখানে ওই ফাই অ্যাঙ্গেলটা হয়, যেটা আমরা একটু আগে বললাম। বাই দ্য ওয়ে, এই যে স্ট্রেনটা দেখছো ভলিউমেট্রিক মডুলাস, এই স্ট্রেনটাকে আমরা বলি ভলিউমেট্রিক স্ট্রেন। এই স্ট্রেনটার নাম হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। তাহলে এইটা কি স্যার, এইটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস। তার মানে এই যে বলে না খুব প্রেসার, চাপ নিস না, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এগুলো স্ট্রেসের মধ্যে পড়ে, স্ট্রেনের মধ্যে পড়ে না। সো ইট ইজ এ ভলিউমেট্রিক স্ট্রেস। তাহলে এই যে এটাও তো একটা স্ট্রেস, আর এটা হচ্ছে স্ট্রেন। তো এই যে স্ট্রেনটা তুমি দেখছো, এই স্ট্রেনটাকে আমরা বলে থাকি, যেটা একটু আগে আমরা বললাম শিয়ারিং স্ট্রেন। সো দিস ইজ ইয়োর শিয়ারিং স্ট্রেন। আর উপরে যেটা দেখা গেল, এটাকে বলা হয় শিয়ারিং স্ট্রেস। অর্থাৎ এই শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেন এগুলো আমরা আগেই করে এসেছি। এবার আমরা দুটোকে একসাথে করে জাস্ট উই আর ক্যালকুলেটিং দ্য রেশিও গুলোকে দেখছি। যখন আমরা মডুলাসের রিজিডিটি নিচ্ছি, দ্যাট মিনস এই শিয়ারিং স্ট্রেসটাকে কনসিডার করছি, যেখানে কিনা ফোর্স ইজ নট পারপেন্ডিকুলার অর নর্মাল টু দ্য সারফেস, বাট ফোর্স ইজ ট্যানজেনশিয়াল টু দ্য সারফেস। So once this kind of information is given to you, that shearing stress, that means immediately first it should strike in your mind that there is a shearing stress, that means the force is acting completely tangentially, not normal to the surface. Number one. And number two is that there will be no configuration. So configuration will be changing, but there will be no change in the volume. So এই ব্যাপারগুলো একটুখানি মাথার মধ্যে রাখা উচিত, যে কোনটায় কোনটা চেঞ্জ হচ্ছে, কোনটা হচ্ছে না। স্যার এক্সাম্পল, স্যার শিয়ারিং স্ট্রেন once we are talking about, that means we will see that particular ratio of delta L by L, but এই delta L আর নর্মাল স্ট্রেনের delta L সেম হবে না, বিকজ এই delta L যেটা হবে, this also means এটার মানেও স্যার বেসিক্যালি delta L by L, বাট এই delta L এর যে চেঞ্জটা, সো দিস পার্টিকুলার চেঞ্জ মিনস কোনটা না, যে চেঞ্জটা হচ্ছে along the surface in the direction where the force was applied. So suppose if a body like this is there, if the force is given in this direction, so if it is extend like this, এই দিকে extend করলো, তাহলে এইটা যে আমার লেন্থটা, that is my delta L. So force direction is this, change in length or change in configurations of the body has also taken place in this direction. So আমার যেদিকে ফোর্স আছে, সেই ফোর্সের ডিরেকশনই বডির যে চেঞ্জ ইন লেন্থটা হয়েছে, or চেঞ্জ ইন ভলিউম, whatever you say, that will be in that particular direction. So আমরা যখন এইটা নিচ্ছি মডুলাস অফ রিজিডিটি, in that case we are just considering this thing, that it is a shearing stress by shearing strain. So এটা করলে আমরা মোটামুটি একটা আইডিয়া তুলে আনতে পারি যে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে হয়। এই গেল আমাদের বেসিক যে জিনিসটা দেখানোর কায়দা, যে কিভাবে এটাকে দেখানো হয়। এবার আমরা এইটুকু একটা জিনিস সম্বন্ধে আইডিয়া এসে গেল, যে আমাদের কাছে কি কি জিনিস হতে পারে, শেয়ারিং স্ট্রেস, শেয়ারিং স্ট্রেন আইডিয়াটা কি হতে পারে। তো এটা থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তারপর আমি ওয়ার্ক ডান কনসেপ্টটাতে, স্প্রিং এন্ড রড সিস্টেম, এখান থেকে আমাদের শুরু হবে আসল খেলাটা, দ্যাট ইজ দ্য অ্যানালজি of rod as a spring. এই জায়গাটা একটুখানি বুঝে খেলতে হবে, ব্যাট করতে হবে। স্যার ব্যাপারটা মানেটা কি? ফার্স্ট অফ অল
এইবার আমরা নিট বা জেইমেনে ঢুকছি আস্তে আস্তে। কিরকম? স্যার ধরুন আপনার কাছে একটা লম্বা রড দেয়া আছে, সাপোজ দিস ইজ এ রড হুইচ ইজ গিভেন টু ইউ। তো এটা একটা রড আছে। নাও সাপোজ দিস রড ইজ হ্যাঙ্গিং ফ্রম এ পার্টিকুলার সাপোর্ট। এটা একটা সাপোর্ট আছে যেখান থেকে রডটা ঝুলছে, আর এখানে আপনার একটা স্প্রিং ঝোলানো হয়েছে, সাপোজ দিস স্প্রিং ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্যাট পার্টিকুলার পোর্শন। তো আপনার এখান থেকে স্প্রিংটাকে এরকম ভাবে ঝোলানো হয়েছে। এবার ধরুন আপনি এই সাইডে এই যে রডটা আছে, সেই রডটার যে লেন্থটা আছে, সেই টোটাল লেন্থ অফ দ্য রড ইফ ইউ জাস্ট ক্যালকুলেট, then you will see this particular length is L. এবার আপনি তলায় একটা এক্সটার্নাল ফোর্স দেওয়ার জন্য আপনার রডটা আরো স্ট্রেচ করে গেল, সেইটুকু হলো ডেল্টা এল। তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো স্যার এই রডটাকে আপনি ফার্দার স্ট্রেচ করেছেন, মানে রডটা এখান থেকে এতটা স্ট্রেচ হয়ে গেল। সো দিস ডিস্টেন্স ইজ ডেল্টা এল, আর এইটুকু ছিল এল। এবার এটার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা ছিল এ, আর এটার যে ইয়ং মডুলাস সেটা ছিল ওয়াই। এবার আপনি এখানে ফোর্স কনস্ট্যান্ট, এইটা যে স্প্রিংটা আছে, স্প্রিংটার একটা ফোর্স কনস্ট্যান্ট আছে। সো দিস ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। ফোর্স কনস্ট্যান্ট মানে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, মানে এক্স ধরা যায়। এই এক্সটা কোনটা? স্যার এই যে এটা বেড়েছে, এটার পিছনে কারণটা হচ্ছে আপনি এই সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করেছেন, যে ফোর্সটা হচ্ছে ভার্টিক্যালি একটা ফোর্স অ্যাপ্লাই করেছেন, সেই ফোর্সটা হচ্ছে এফ। সো দিস ইজ এ এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। আর এখানেও আপনি একটা ফোর্স অ্যাপ্লাই করেছেন এফ, সেটাও হচ্ছে আপনার এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স। তো তাতে কি হয়েছে? স্যার দেখুন আপনার স্প্রিং যেটা সেটাও কিন্তু এক্সপ্যান্ড করবে। সো দিস পার্টিকুলার স্প্রিং আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, তাহলে স্প্রিংটা এখান থেকে স্যার স্ট্রেচ হয়ে এরকম ভাবে এতটা স্ট্রেচ হয়ে এরকম বেরিয়ে যাবে। So you will take a look over this. The spring has also deformed. That means এইখান থেকে স্প্রিংটা স্যার এতটা ডিফর্মড হয়েছে। সো এই যে ডিফর্মেশনটা হয়েছে স্প্রিংটার, মানে লংগিটিউডিনালি, সেটার ভ্যালু হচ্ছে এক্স। ওই এক্সটাই আমরা এখানে বসাই। তাহলে এবার আপনি যদি ফ্রম দ্য প্রপার্টিজ অফ ম্যাটার কনসেপ্ট থেকে দেখেন, তাহলে ইয়ং মডুলাস আপনি কি লিখছেন না, y is equal to you are writing, that is you are writing stress by strain। এই স্ট্রেস বাই স্ট্রেন লেখার সময় আপনি লিখছেন f by a divided by delta l by l। So actually you are writing these things in the form of f into l divided by a into delta l. So that's the way you are trying to find out the Young modulus. এবার আপনি যদি f টাকে দেখতে চান, সেই f টাকে আপনি কিভাবে লিখবেন? f টাকে আপনি লিখবেন y into a into delta l divided by l. So this is the way you are just examining the external deforming force. So this f is basically your external deforming force. So you just cross multiply a into delta l into this side divided by l. So you are going to get this particular equation. That means the external deforming force which you have applied for this particular rod. So that particular things you can find out by using these things. Clear? Now we are coming down to over here, sir. এখানে কেট, এটা স্প্রিং ছিল, এটা স্ট্রিং ছিল। স্যার সবথেকে মজার ব্যাপার এই যে রড বলছি, মানে রড মানে কি, we are considering this as a string। এটাকে আমরা স্ট্রিং হিসেবে কনসিডার করতে পারি, এটাকে স্প্রিং হিসেবে কনসিডার করতে পারি। সো হিয়ার উই ক্যান সি এই যে k is equal to fx এসছে, তাহলে আমরা এটাকে k is equal to k into x is equal to f লিখতে পারি। সো দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। তো দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1। তার মানে আমরা কি দেখতে পেলাম স্যার, যদি স্ট্রিং হয় বা রড হয়, রড মানে বেসিক্যালি ইটস এ কাইন্ড অফ স্ট্রিং। সো ইন দ্যাট পার্টিকুলার কেস external deforming force we can write down in this manner, মানে Young modulus into area into delta L by A. This is the way we can find it out. The moment we are trying to find out in case of a spring, sir, এটা কিন্তু string নয়, এটা spring, দুটো আলাদা জিনিস। স্যার এটা spring আছে, এটা string আছে।
সো এখানে আমরা এক্সটার্নাল ডিফর্মিং ফোর্সটা এইভাবে রিপ্রেজেন্ট করি। সো নাও হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ওভার হিয়ার স্যার, এখানে যেটা এক্স এর কাজ করছে, এই এক্সটা কি স্যার? এক্সটা হচ্ছে ইলংগেশন অফ দ্য স্প্রিং। দিস ইজ দ্য ইলংগেশন অফ দ্য স্প্রিং। অর্থাৎ এই এক্সটা যেটা দেখা যাচ্ছে স্যার, এই পার্টিকুলার পয়েন্ট থেকে এই পার্টিকুলার পয়েন্টে স্ট্রিংটা টেনসাইল ফোর্স দেওয়া হয়েছে এইদিকে, এই সাইডে নিচের দিকে, তার জন্য স্প্রিংটা এক্সপ্যান্ড করে গেছে এতটা। So this particular distance is the expansion of the spring. তো এখানে ডেল্টা এলটাও তো তাই স্যার, ডেল্টা এলটাও তো বেসিক্যালি এক্সপ্যানশন অফ দ্য স্ট্রিং। এটা স্ট্রিং এর, এটা স্প্রিং এর। রড মানে তো বেসিক্যালি একটা স্ট্রিং, তো স্ট্রিং এর ক্ষেত্রে এটা এক্সপ্যানশন আর স্প্রিং এর ক্ষেত্রে এটা এক্সপ্যানশন। তাহলে দুটোকে অ্যানালজি মানে কোরিলেট যখন করছো তখন কি পাবে তুমি? স্যার এক্স অ্যান্ড ডেল্টা এল ইজ বেসিক্যালি সিনোনিমাস। খালি তফাৎটা হচ্ছে স্যার এটা স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে আর এটা রড বা স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে। তাহলে আপনি এই কে এর ভ্যালুটা এটাকে ইকুয়েট করতে পারেন। সো ইউ ক্যান সে দ্য ভ্যালু অফ কে ইজ ইকুয়াল টু y ইন্টু a বাই l। কারণ আপনার এখানে দেখা যাচ্ছে, জিনিসটা খেয়াল করলে আপনার যদি এক্স এর সাথে ডেল্টা এলটা এক হয়, কারণ দুটোই আপনার এক্সপ্যানশন, তাহলে আপনার এখানে যে প্রপোর্শনালিটি মানে স্প্রিং কনস্ট্যান্ট যেটা আছে, সেই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা আপনার এটার সাথে ইকুয়াল হয়ে যাবে, মানে y ইন্টু a। তাহলে এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারি। সো উই ক্যান রাইট ডাউন দিস থিংস। সো এটা লেখা যায় এইভাবে, জিনিসটাকে ইকুয়েট করে লেখা যায়। সো এই পার্টিকুলার পোর্শনে তার মানে আমরা কি বলতে পারি স্যার, এই পার্টিকুলার পোর্শনে এইটা যদি এফ এর ভ্যালু হয়, কারণ আমরা বলতেই পারি যে তার মানে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা এল এন্ড এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। কারণ এখানে আমার এফ এর সাথে এক্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল এন্ড এখানে কে এর সাথে ডেল্টা এলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান প্লট ইট। এটা আমাদের বহু ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা আকাশের অঙ্কগুলো ঢুকছি, দেখা যাক যে এই কনসেপ্টটা ওখানে কিভাবে ইউজ করে। কিরকম ভাবে ইউজ করবে স্যার? ধরা যাক একটা আপনাকে এরকম কোন একটা রড দিয়েছে, এটা একটা স্ট্রিং, এরকম ভাবে একটা স্ট্রিং দিয়েছে। স্ট্রিং বা রড বেসিক্যালি স্যার একই জিনিসটা, একই। এটা কোন একটা রিজিড সাপোর্ট থেকে এইভাবে ঝুলছে। So this is falling from a particular rigid support. তো এটা আমার একটা রিজিড সাপোর্ট আছে। So in that particular case এইটা যদি একটা রিজিড সাপোর্ট থেকে ঝোলে, আর এই পার্টিকুলার কেসে যে আরেকটা রড আছে, সেই রডটা করা যাক এটা আমার এক্সটেন্ড করা হয়েছে, এখান থেকে আরেকটা রড ঝুলছে, দুটো। তো আমি এখান থেকে আরেকটা রড এরকম ভাবে নিলাম, সেই রডটা এখানে আছে। তার মানে স্যার এটা এক্সপ্যানশন নয়, এটা বেসিক্যালি ওই রডটা কতটা ঝুলছে নিচের দিকে। তো এবার আমি দেখতে পাচ্ছি স্যার এইটার যে লেংথ, এইটার লেংথ সাপোজ L1, আর এইটুকুর যে লেংথ সেইটুকুর লেংথ হচ্ছে L2। তবে দুটোর আলাদা আলাদা লেংথ বেরিয়ে গেল। এবার স্যার স্প্রিং এর ক্ষেত্রে আমি, এটা কার ক্ষেত্রে হচ্ছে স্যার? এটা স্ট্রিং এর ক্ষেত্রে। মানে স্ট্রিং মানে এখানে আমি বলছি কম্পোজাইট, মানে দুখানা স্ট্রিং মিশে আছে। কেন স্যার? ফার্স্ট স্ট্রিং এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে A1, এটার ইয়ং মডুলাস হচ্ছে A2, আর এটার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া A2, এটার ইয়ং মডুলাস হচ্ছে Y2। দুটোর কিন্তু সেম নয়। ধরা যাক আমি একটু এটা চওড়া করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটাকে একটু চওড়া করে দিই। সো নাও ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ স্যার, দুটোর ক্রস সেকশনাল এরিয়া কখনোই সেম নয়, 100% শিওর। দুটোর ক্রস সেকশনাল এরিয়া ডিফার। এই হচ্ছে ঘটনা। এবার আমরা আসছি স্প্রিং এর ক্ষেত্রে। যখন আমরা স্প্রিং এ কম্পোজাইট দেখছি, উই জাস্ট ট্রাইং টু মেজার দ্য কম্পোজাইট ইন কেস অফ স্প্রিং। সো স্প্রিং এ মেজার করার সময় হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, এই সিরিজ, এটাকে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা সিরিজে আছে। তোমরা রেজিস্ট্যান্সে পড়েছো সিরিজ কম্বিনেশন, তো এখানেও দেখবে স্প্রিং এ কি হয়, সিরিজ কম্বিনেশন হয়। কি করে হয় দেখাচ্ছি।
স্যার এইটা ধরা যাক স্প্রিং কনস্ট্যান্ট K1, দ্যাট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং, আর K2 যেটা আছে দ্যাট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য সেকেন্ড স্প্রিং। দুটো স্প্রিং এর দুটো আলাদা আলাদা স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া হলো। এবার তুমি কি করবে না স্যার, এই স্প্রিংটাকেও সেম এক্সটার্নাল ফোর্স দিয়ে টানা হয়েছে। So you have applied the same external force F over here, এখানেও আপনি same external force F দিয়েছেন। তো এটার সাথে এই যখন সিরিজে থাকে তখন এই জিনিসটা টোটালটাকে একটা যদি আমি ধরি তাহলে সেই কে ইকুইভ্যালেন্টটা কত হয় সেটা তোমাদের জানতে হবে, যে কে ইকুইভ্যালেন্টটা তাহলে কত হয়। অর্থাৎ এই দুটোকে যদি আপনি স্যার কম্বাইন করেন, সো বেসিক্যালি এই স্প্রিংটার সাথে এই স্প্রিংটা সিরিজে আছে, মানে দিস স্প্রিং এন্ড দিস টু স্প্রিং আর সিরিজে অ্যাটাচ। তো সিরিজে আমাদের ইকুইভ্যালেন্ট স্প্রিং বার করতে হয়, মানে কে ইকুইভ্যালেন্ট। স্যার এই কে ইকুইভ্যালেন্টটা কি করে বেরোয় না, এটা হচ্ছে K1 ইন্টু K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, এইটা আসে। কিভাবে আসে না, 1 বাই কে ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই K1 প্লাস 1 বাই K2। সো এখান থেকে আমি কে ইকুইভ্যালেন্টটা পেয়ে যাই, এলসিএম নেব, এলসিএম নিলে এটা পেয়ে গেলাম K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, এভাবে বেরোয়। সো নাও উই ক্যান সে দিস থিংস। তাহলে এটা যদি কে ইকুইভ্যালেন্ট, তাহলে এখানেও একটা ফান্ডা হবে। স্যার এখানে কত হবে, স্যার এখানের কেটা কত হবে এই প্রথম পোর্শনের জন্য। স্যার প্রথম পোর্শনের জন্য যে কেটা হবে সেটা একটু আগে আমরা বার করেছি, দ্যাট উইল বি A1 ইন্টু A1 বাই L1। আর পরের পোর্শনের জন্য যে K2 হবে সেটা হবে A2 ইন্টু Y2 বাই L2। কিভাবে পেলে, স্যার একটু আগেই তো আপনি দেখালেন যে K ইজ ইকুইভ্যালেন্ট টু দিস হয়, জাস্ট এর আগের পেজই আমরা সেটা দেখেছি। উই ক্যান মুভ টু দ্য প্রিভিয়াস পেজ। স্যার এখানেই আপনার দেখানো হয়েছে, দেখুন প্রিভিয়াস পেজে, দ্যাট F ইজ ইকুয়াল টু KX যখন ছিল তখন এই X ইজ করেসপন্ডিং টু ডেল্টা L। এটা স্ট্রিং ছিল স্যার, এটা স্প্রিং ছিল। তো স্ট্রিং এর যেটা X মানে যেটা এক্সপ্যানশন, আর এই স্ট্রিং এর এক্সপ্যানশন হচ্ছে ডেল্টা L আর স্প্রিং এর এক্সপ্যানশন হচ্ছে X, তাহলে X এর সাথে আমি ডেল্টা L টাকে করেসপন্ড করছিলাম। তাহলে ফোর্সটা যদি সেম হয়, দ্যাট মিনস এক্সটার্নাল ডিফর্মিং ফোর্স ইফ ইট ইজ সেম, এখানেও F আছে এখানেও F আছে, তাহলে তো স্যার আমি YA বাই L এই জিনিসটা আর Kটাকে ইকুয়াল করতেই হবে, কারণ আমার Fটা সেম, X এর সাথে ডেল্টা L সেম। তাহলে কোয়াইট ন্যাচারাল আমার যেটা স্প্রিং কনস্ট্যান্ট K, সো দ্যাট স্প্রিং কনস্ট্যান্ট K হ্যাজ টু বি ইকুয়াল উইথ YA বাই L, এটা হতেই হবে, নাহলে তো ম্যাচ করবে না। সেম কনসেপ্ট আমরা যখন দুটোতে ইউজ করছি তখন ইউজ করছি এইভাবে, যে আমার দুটো রড আছে বা দুটো স্ট্রিং আছে আর এখানে দুখানা স্প্রিং আছে, দুটোই সিরিজ কানেকশন। সো সিরিজ কানেকশনে যখন দুটো থাকে তাহলে এটার আলাদা করে K1 এটার আলাদা করে K2 বার করব। এবার আমি কি করব স্যার, এবার কিচ্ছু না, জাস্ট এইটার যে কে ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ দিস ওয়ান, তাহলে এটার কে ইকুইভ্যালেন্টের সাথে ম্যাচ করা উচিত। তার মানে এখানে সেইটা যখন আমি বার করব, মানে এইটার ক্ষেত্রে যখন বার করব সেটা হবে A1 ইন্টু Y1 বাই L1 ইন্টু A2 ইন্টু Y2 বাই L2, এটা ডিভাইডেড বাই, গোটাটা ডিভাইডেড বাই কত হবে না, গোটাটা ডিভাইডেড বাই হয়ে যাবে A1 ইন্টু Y1 বাই L1 প্লাস A2 ইন্টু Y2 বাই L2। সো দিস উইল বি মাই কোনটা না স্প্রিং কনস্ট্যান্ট, অর্থাৎ বেসিক্যালি আমার যেটা আসছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে রিং যদি আমার স্প্রিং না হয় স্ট্রিং হয়, তার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা বেসিক্যালি কত আসছে সেটা আমরা এই ফর্মুলা ইউজ করে বার করতে পারি। তো যখনই তোমাকে এই ধরনের স্ট্রিং দেবে তখন তোমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, স্ট্রিং মানে বেসিক্যালি ওরা এই জিনিসটাই বার করতে বলছে। এবার এটা স্যার এরকম ভাবেও থাকতে পারে, একটা রড দিয়ে থাকতে পারে, দুটো রড দিয়ে থাকতে পারে, তিনটে রড দিয়ে থাকতে পারে, তাতে কিচ্ছু এসে যায় না। এবার যদি বলে দুটো রড দিয়ে আছে, বলা হলো এই রডে আর এই রডে মিলিয়ে ভাই বলো তো কত তোমার এক্সপ্যানশন হয়েছে, তো এই রডের আলাদা হবে এই রডের আলাদা হবে, তুমি দুটোকে কি করে বার করবে স্যার? দুটোকে বার করার ফর্মুলা খুব সেম স্যার, এফ জানি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা লিখলাম ইনটু ডেল্টা এল। এই ডেল্টা এলটা আমায় বার করতে বলেছে স্যার, তার মানে আমি ডেল্টা এলটা ইজি বার করে ফেলতে পারবো এফ বাই কে ইনটু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করে।
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট? এটার ভ্যালু কত হবে স্যার? এই যে আপনি বার করেছেন এই পুরোটা, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। স্যার এটা কি করে পেলেন? এটা পেলাম এই ফান্ডা দিয়ে, যে জিনিসটা স্প্রিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর স্ট্রিং অলসো। তাহলে আমরা এইভাবে সেটাকে বার করতে পারি। তাহলে এইভাবে আমরা বার করলাম যে এই জিনিসটা কিরকম হবে, এটা হচ্ছে বার করার ফান্ডা। সো আমরা যখনই এরকম দেখবো এই কেসগুলো, তখন আমরা এই ফর্মে জিনিসটাকে বার করে থাকি। এটা হচ্ছে অ্যানালজি অফ রড অফ স্প্রিং অ্যান্ড স্প্রিং। মানে স্প্রিং এর ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনে কি হয়, সেটাই যখন স্ট্রিং এ আসে তখন স্ট্রিং এর ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনটা অ্যাকচুয়ালি কি ফর্মে যায় সেটা বোঝানো। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো স্প্রিং এর কে ইকুইভ্যালেন্ট সিরিজে আছে, কিন্তু আপনি ওটা প্যারালালে ফর্মুলা লিখেছেন কেন? হ্যাঁ, স্প্রিং এ প্যারালাল হয়, বলে দিচ্ছি আসছি, বলে দিচ্ছি। দুটো রডের টোটাল এক্সপ্যানশনটা আরেকবার বলবে। টোটাল এক্সপ্যানশনটা এইটা, ডেল্টা এলটা। দুটো রডের টোটাল এক্সপ্যানশন ডেল্টা এল, মানে এফ বাই এ। একটা রডের ক্ষেত্রে স্যার কত হয়েছিল? স্যার একটা রডের ক্ষেত্রে হয়েছিল স্যার এফ ইজ ইকুয়াল টু, এইটা ছিল স্যার আপনার ফর্মুলা ছিল এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, এইটা ছিল। সো ইন দ্যাট কেস উই হ্যাভ রিটেন এফ বাই এ, ওপরে আমরা এল লিখেছিলাম আর নিচে আমরা ডেল্টা এল লিখেছিলাম। সো বেসিক্যালি আমরা যখন ডেল্টা এলটা বার করছিলাম সেটা ছিল আমাদের এক্সপ্যানশন, তার মানে আমরা এই এটা হচ্ছে ইয়ং মডুলাস। সো আমরা ডেল্টা এলটা লেখার সময় এটা লিখছিলাম ডেল্টা এল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ওয়াই ইন্টু এ, এটা। তো এইটা হচ্ছে আমার ডেল্টা এলটা ছিল। তো আমরা যখন বসাচ্ছি তখন আমরা কি করছি, আমরা যেটা দেখছি স্যার, আমার যেটা স্প্রিং এর ক্ষেত্রে হয় এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স। তো আমার এই ডেল্টা এলটা যেটা আছে সেটা প্রপোর্শনাল টু এক্স, তার মানে আমার টোটাল প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আছে সেটাকে আমি এইটা দিয়ে রিপ্রেজেন্ট, কারণ এইগুলো এক একটা স্যার কে এর কাজ করছে। মানে দিস ইজ বেসিক্যালি ফর কে ওয়ান, দিস ইজ ফর কে টু, দিস ইজ ফর কে ওয়ান, দিস ইজ ফর কে টু, এইভাবে জিনিসটা আসে। এখন যেটা অহনা প্রশ্ন করেছে যে স্যার এটা তো স্প্রিং এ আছে, আপনি কেন প্যারালালের ফর্মুলা ইউজ করলেন? জাস্ট টেক ইনটু কনসিডারেশন, এটা অলওয়েজ মনে রাখবে, তোমরা এতদিন রেজিস্ট্যান্স দেখেছো এইরকম ভাবে, যখন ক্লাস 9-10 করেছো, যারা ফাউন্ডেশন কোর্স করেছো তারা জানবে রেজিস্ট্যান্সে এগুলো সিরিজ কম্বিনেশন হয়। আর যদি রেজিস্ট্যান্সটা এইভাবে থাকে তখন আমরা বলি প্যারালাল কম্বিনেশন, মানে দিস ইজ R1, দিস ইজ R2। তো এই ক্ষেত্রে যখন আর ইকুইভ্যালেন্ট লেখো তখন লেখো R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর যখন সিরিজ কম্বিনেশনে থাকে রেজিস্ট্যান্সে তখন তুমি লেখো R1 প্লাস R2। এইভাবে তুমি আর ইকুইভ্যালেন্ট বা রেজিস্ট্যান্স বার করো। স্যার ঠিক উল্টোটা হয় স্প্রিং এর ক্ষেত্রে। যদি স্প্রিংটা স্যার এরকম ভাবে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি নেচার গুলো, K1 K2। আবার ধরে যাওয়া যাক স্যার স্প্রিংটা এরকম ভাবে আছে, মানে এরকম ভাবে, মানে একটা মাস, এখানে ধরো একটা মাস আছে, তো এটার ইকুইভ্যালেন্ট কত? বা এখানে ধরো একটা মাস আছে এরকম ভাবে, মাসটা মাঝখানে আছে, আর এখান দিয়ে একটা স্প্রিং আছে। সো এখানে K1 আছে, এখানে K2 আছে। তো এবার তুমি এটাকে ডিসপ্লেস করবে, তাহলে কি হবে? এই মাসটা বেসিক্যালি এরম ভাবে ভাইব্রেট করবে, অসিলেট করবে মাসটা। তো সেই যে কি, মানে কে এর ভ্যালুটা কোনটা দেবো স্যার, এগুলোর দেখুন এই কোনটায় তুমি বুঝবে সিরিজ বা প্যারালাল আছে। বা ধরা যাক এরকম ভাবে আছে, এখানে একটা স্প্রিং আছে এরকম, K1 এটা K2, স্যার এখান দিয়ে একটা মাস ঝুলছে এরকম ভাবে, এন্ড দ্যাট মাস ইজ এম। ধরে নেওয়া যাক এই মাসটা এম। তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা প্যারালাল কোনটা সিরিজ? তার কারণ হচ্ছে বোঝাটা যায় স্যার যেখানে ব্লকটা, when the block is directly attached with the spring, তার মানে চোখ কান বুঝে বলে যাবে যে এটা প্যারালাল হবে। কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় স্যার, স্প্রিং এর ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা হয়। কিরকম স্যার দেখুন খেয়াল করে, আপনার এইখানে ফার্স্ট এরটা কেসটা নিন, এখানে K2 is directly attached with the block M, but K1 is not directly attached with the block M. K1 is attached with the another spring. I repeat this statement once again.
Sir, K2 is directly attached with the block, but K1 is not directly attached with the block. It is attached with the spring and attached with the wall. তার মানে ব্লকের সাথে কিন্তু directly attached আছে শুধু K2 স্প্রিংটা, দুটো স্প্রিং কিন্তু ব্লকের সাথে directly attached নেই। So that means যখন সেটা হবে তখন সেটা সিরিজ কম্বিনেশন। যখন সিরিজ হয় তখন কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে K1 প্লাস K2 হয় না, উল্টোটা হয়, অর্থাৎ 1/K equivalent is equal to 1/K1 plus 1/K2 হয়। So always remember, রেজিস্ট্যান্সে যেটা হয় ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে, স্প্রিং এর ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা ঘটবে। এবার সব থেকে দুখানা ব্যাপার আছে, ঠিক আছে স্যার, এটা তো মনে রাখা কোনো ব্যাপারই না, রেজিস্ট্যান্সে যা হয় তার ঠিক অপোজিট করব, অর্থাৎ রেজিস্ট্যান্সে যেটা প্যারালাল হবে স্প্রিং এর ক্ষেত্রে সেটা সিরিজ হবে এন্ড ভাইসি ভার্সা। কিন্তু এটা যে সিরিজে আছে, এটা যে প্যারালালে নেই, সেটা বুঝবো কি করে? সেটা বোঝার জন্য নিয়মটা হচ্ছে যে যে স্প্রিংটাকে তুমি প্রত্যেকটা স্প্রিং কি ব্লকটার সাথে ডিরেক্টলি অ্যাটাচড অর অ্যাটাচ নয়। স্যার যদি দেখা যায় কোনো ব্লক নেই বা কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, সেই পয়েন্টটাও তুমি ধরতে পারো, তাহলে স্যার এই স্প্রিংটা এইটার সাথে ডিরেক্টলি অ্যাটাচ, কিন্তু এই স্প্রিংটা তো স্যার এর সাথে ডিরেক্টলি অ্যাটাচ নয়। K1 is directly attached with this particular wall and এটার সাথে এই স্প্রিংটা অ্যাটাচ, তার মানে ইটস এ সিরিজ কম্বিনেশন। আবার এখানে দেখো স্যার, this spring is directly attached with the block, this spring is directly attached with the block, that means we can easily say here 1/K equivalent করার কোনো দরকারই নেই স্যার, it is a parallel combination। তার মানে এটা হয়ে গেল প্যারালাল কম্বিনেশন, তার মানে এখানে K equivalent যেটা যাবে সেটা হয়ে যাবে K1 প্লাস K2, অর্থাৎ ঠিক রেজিস্ট্যান্সে যেটা হয় তার ঠিক অপোজিট কেসটা এখানে হবে। এবার তুমি এই নিচের কেসটা এসো, এটা ধরো 1 নম্বর কেস, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। স্যার এই কেসটাই দেখুন, এই ব্লকটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্টলি অ্যাটাচড উইথ দিস, মানে এটা এটার সাথেও অ্যাটাচ, এটার সাথেও অ্যাটাচ, দ্যাট মিন্স ইট ইজ এ প্যারালাল কানেকশন। সো দিস ইজ এ প্যারালাল। So parallel connection K equivalent, if you want to find out, that will be K1 plus K2. এই হচ্ছে ফান্ডা। So this is the funda which you have to understand. এবার আমি কি করব স্যার, এই K1 এর যে ভ্যালুটা, এই K1 এবং K2 যে ভ্যালুগুলো আছে, মানে এখানে K1 বা K2, স্যার সেগুলো তো আমি যদি অ্যাপ্লাই করি একটা স্ট্রিং এর জন্য, তাহলে তো আমি অ্যাপ্লাই করতেই পারি, কারণ আমরা একটু আগে দেখেছি স্ট্রিং এর জন্য অ্যাপ্লাই করতে। স্যার সেটার ফর্মুলা তো একটু আগে আমরা পেয়ে গেছিলাম যে ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা ওইভাবে লিখছিলাম যে y ইন্টু a ইন্টু ডেল্টা এল ডিভাইডেড বাই ফোর্স, এই নামিয়ে দিচ্ছিলাম এটাকে এল দিয়ে, এটা। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে স্প্রিং এর ক্ষেত্রে যখন করছি তখন আমি কি লিখছি স্যার, আমি লিখছি ফোর্স ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স, এটাই তো লিখছি। কেটা আপনার ফোর্স কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্প্রিং। তাহলে স্যার এটা যদি দুটো স্প্রিং হয় তাহলে কত হবে? দুটো স্প্রিং এ যদি আমার সিরিজ কানেকশন থাকে, ইফ দেয়ার ইজ এ সিরিজ কানেকশন, তাহলে আমার এফটা কত হবে? এফ হয়ে যাবে কে ইকুইভ্যালেন্ট ইনটু এক্স, এটা হবে, এটাই হওয়া উচিত। তাহলে এই এ ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কোনটা হবে স্যার? এই কে ইকুইভ্যালেন্টের ভ্যালুটা যদি দুটো হয় তাহলে সেটা হয়ে যাবে এইটা, দিস উইল বি দ্য ভ্যালু অফ কে ইকুইভ্যালেন্ট। So that means this will be K1 into K2 divided by K1 plus K2 into X. এটা ভ্যালু এসে গেল। এবার এই যে ভ্যালুটা আপনি পেলেন, এটা তো K equivalent, এটা কার সাথে রিলেট করছেন? So this K equivalent we are relating with this one, Y into A into এটা, এটার সাথে রিলেট করছি। That means we can say আপনার এই যে Y into এটা আছে, এটা, তাহলে এবার যদি আপনার দুখানা আছে, এখানে একখানা আছে, এখানে দুটো আছে। সো ফার্স্ট এরটার ক্ষেত্রে K1 এর ভ্যালু এটা বেরোলো, সেকেন্ড এরটার ক্ষেত্রে K2 এর ভ্যালু এটা বেরোলো। এবার এই দুটোকে কি করে অ্যাড করব, মানে দুটোকে তো অ্যাড করতে হবে, তাহলে কি স্যার K1 প্লাস K2 করে দেবো? না, কেন নয়? বিকজ স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে একটার পিছনে আর একটা লেগে আছে, অর্থাৎ এই দুটো রড স্যার সিরিজে কানেক্টেড। সো যদি স্প্রিং হয় বা স্ট্রিং হয়, এটা রড মানে কি, অ্যাকচুয়ালি ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ স্ট্রিং। তো দুখানা স্ট্রিং যদি একটার পিছনে আর একটা লাগানো থাকে, দ্যাট মিনস ইট ইজ এ সিরিজ কানেকশন। So সিরিজ কানেকশনে কিন্তু K1 প্লাস K2 হবে না, বিকজ ইটস এ স্প্রিং বা স্ট্রিং, এগুলোর ক্ষেত্রে এভাবে হয় না, ওটা রেজিস্টারের ক্ষেত্রে হয়, যখন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হবে তখন ওটা হয়। সিরিজ কানেকশন হবে ঠিকই, কিন্তু সিরিজ কানেকশনে অ্যাটাচটা এইভাবে হবে 1/K1 প্লাস 1/K2।
এটা হচ্ছে 1/k ইকুইভ্যালেন্ট। তাহলে কে ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা হবে সেটা হবে এইটা। তাহলে এইখানে কি করে ভ্যালুটা পুট করবে আমরা এখানে দেখিয়েছি। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট। প্রত্যেকটার আলাদা আলাদা করে বার করলে, এখানে প্লেস করলে, ইউ উইল গেট দ্য কে ইকুইভ্যালেন্ট, এন্ড ফ্রম দেয়ার ইউ ক্যান ফাইন্ড আউট। তার মানে আমরা বুঝে গেলাম যে এইটা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে প্রপোর্শন। এই টোটাল জিনিসটাকে মানে এই টোটাল জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, স্যার দিস ইজ মাই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা। তাহলে আমার ফোর্স ইজ ইকুয়াল টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, অর্থাৎ ফোর্স ইনটু কে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইনটু আমার দুটো মিলিয়ে যে কম্বাইন্ড ডেল্টা এল হয়েছে সেই ডেল্টা এলটা আমার ঢুকে গেল। মানে দুটোর যে এক্সটেনশন হয়েছে, ধরা যাক এটার এক্সটেনশন হয়েছে ডেল্টা x1 আর এটার পরেরটার এক্সটেনশন হয়েছে ডেল্টা x2। তার মানে আমি বলতে পারি ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 ইজ ইকুয়াল টু ডেল্টা এল। এই ডেল্টা এলটা আপনি এভাবে লিখতে পারেন। এবার আপনি কে প্রপোর্শনালিটি যে ভ্যালুটা আছে সেটা ভ্যালুটা বসিয়ে, সো দ্যাট ভ্যালু ইউ হ্যাভ অলরেডি গট, এইটা হচ্ছে সেই ভ্যালুটা। তাহলে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আপনি ডেল্টা এলটা পেয়ে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড দ্য, যেটা ময়ূক তুমি জিজ্ঞাসা করছো যে কম্বাইন্ড লেন্থটা আমি কি করে, কম্বাইন্ড যে এক্সপ্যানশন মানে এটারও খানিকটা এক্সপ্যানশন হয়েছে এটারও খানিকটা এক্সপ্যানশন হয়েছে, তো দুটো মিলিয়ে যে টোটাল এক্সপ্যানশন সেটা আমি কি করে পাবো। তো সেটা তুমি ধরে নাও ফার্স্টেরটার ডেল্টা x1 হয়েছে পরেরটার ডেল্টা x2, তাহলে দুটো মিলিয়ে হয় ডেল্টা এল এক্সপ্যানশন। সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট বাই ইউজিং, তুমি যদি এইটা বার করতে পারো কারণ ফোর্সটা সেমই থাকবে দুটোর ক্ষেত্রে, তো ফোর্স ডিভাইডেড বাই এটা করলেই তুমি ডেল্টা এলটা পেয়ে। সো তোমাকে এই কে ইকুইভ্যালেন্টটা বার করতে হবে, দ্যাট ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর হাউ দ্য কে ইকুইভ্যালেন্ট অপারেট, এটা অপারেশনটা কিভাবে হবে, দিস উইল অপারেট সেম অ্যাজ দ্য স্ট্রিং। কিন্তু স্ট্রিং এ আবার এটা জেনে রাখতে হবে যে স্ট্রিং এ যখন অপারেশনটা হয় স্যার, তখন সিরিজ কানেকশনটা ইট বিহেভস লাইক এ প্যারালাল কানেকশন ইন রেজিস্টার, and the parallel connection behaves like a series connection in resistor. এবার কোনটা সিরিজ কোনটা প্যারালাল সেটা ধরবো কি করে, সেটা ধরার স্টাইলটা হচ্ছে যে স্প্রিংটা যদি স্যার ডাইরেক্টলি মাসের সাথে অ্যাটাচড হয়, দুটো স্প্রিংই, তাহলে স্যার এটা সিরিজ কানেকশন হবে না, প্যারালাল হবে। আর যদি দেখা যায় দুটো স্প্রিং এর একটা মাসের সাথে ডাইরেক্ট অ্যাটাচড আর একটা অ্যাটাচ নয় ডাইরেক্টলি, তার মানে এটা সিরিজ কানেকশন। ঠিক সেইভাবে তুমি বলতে পারো স্যার এখানে তো কোনো মাস নেই, আমি বুঝবো কি, আরে বাবা একটার সাথে তো আর একটা ডাইরেক্টলি অ্যাটাচ। তো আমার যদি এখানে সাপোজ এখানে একটা ফোর্স না দিয়ে এখানে একটা ব্লক দেওয়া হয়েছে, সাপোজ দড়ি দিয়ে ঝোলানো হয়েছে, দুটো দড়ি আছে, একটা স্ট্রিং হচ্ছে এটা 1 নম্বর স্ট্রিং, এটা 2 নম্বর স্ট্রিং, তার তলায় একটা ব্লককে ঝোলানো হয়েছে। তো তোমাকে যদি কেউ বলে যে এই ফার্স্ট স্ট্রিংটা কি এই ব্লকটার সাথে অ্যাটাচ, তুমি বলবে না, that is not possible, কারণ সেকেন্ড স্ট্রিংটাই ব্লকটার সাথে অ্যাটাচ, তার মানে it is basically a series connection. Now the question is, if it is a series connection, how it will operate? Sir, it will operate just like a string. String এ যেভাবে আপনি কে ইকুইভ্যালেন্ট বার করেন এখানেও ঠিক সেইভাবেই বার করবেন, ব্যাস হয়ে গেল, আর কিছু না। This is all about the focus area, the concepts which you have to imbibe. তো আমাদের মোটামুটি কিছুটা এরিয়া ফার্স্ট দিনের হিসেবে হলো। এবার এই কনসেপ্ট গুলো, থিওরি গুলো and all those things, you just go through all these areas and you will able to understand যে কি লেভেলের ডেপথে আমরা যেতে চলেছি, but depth is very important over here. So please go through all those video lectures, বারবার করে দেখো, তাহলে আইডিয়া হয়ে যাবে। and then তুমি যদি ভিডিও লেকচারসটা বুঝে থাকো তোমার বই পড়তেও হবে না, বইটা একবার পড়লেই